সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1466তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ বিল্লাল হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক ধর্মীয় করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল অন্ধ স্ত্রীকে হজ করাতে কিডনি বিক্রি করে স্বামী। এক নিঃস্বার্থ ভালোবাসার অলৌকিক গল্প। আসলেই ভালোবাসার মানুষের জন্য আমরা কত কিনা করতে শুনেছি, কিন্তু সে ভালোবাসার মানুষটা যদি হয়ে থাকে অন্ধ, আর সেই অন্ধ ভালোবাসার মানুষটার জন্য নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ জীবন বাজি রাখা, তা কি কোনো স্বাভাবিক কথা? বন্ধুরা, আপনি অর্থের পিছনে দৌড়াবেন, অর্থ আপনার কাছ থেকে দূরে যাবে। অর্থের মায়া ছেড়ে দিবেন, অর্থ আপনার পিছনে ঘুরবে। দুনিয়ার মায়া ছেড়ে দিবেন, দুনিয়াই আপনার গোলাম হয়ে যাবে। আসলে এটাই দুনিয়ার চরম সত্য আর নিয়ম। এই গল্পটা এরকম একটা গল্প, প্রতিটা ধর্মপ্রাণ মানুষের হৃদয় কেঁপে উঠবে আজকের এই গল্পটা শুনলে। আগামী দিন পবিত্র শুক্রবার, তাই সবাইকে অনুরোধ করব এই গল্পটা শুনে সবাই নিবৃত্তি নীরবে ঘুমাতে যাবেন। আর গল্প শেষে বিল্লাল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আমার বাড়ি সিলেট। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট বিভাগের তথা সিলেট শহরের অনেক দূরের কোনো এক উপজেলা থেকে বেশ দূরের এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন জেলে। আমাদের গ্রামটা অনেক নিম্ন এলাকায়, মানে দেখা যায় যে 12 মাসে আমাদের গ্রামে পানি থই থই করতে থাকে। ইন্ডিয়ার পাহাড় বেশি, প্রায় সবসময় সামান্য বৃষ্টি হলেও আমাদের এখানে হাঁটু পানি জমে যায়, যার কারণে দেখা যায় আমাদের এদিকে প্রচুর মাছ পাওয়া যায়। ছোটবেলা থেকে খালে বিলে মাছ ধরে আমার বাবা সেই মাছ বিক্রি করে আমাদের পরিবারটা চালাতো। এছাড়াও আমার বাবা দিনমজুর সহ মাঝে মাঝে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু আবার প্রধান কাজ হলো রাত জেগে বিলে মাছ ধরা এবং সেই মাছ বাজারে বিক্রি করা। এরকমভাবে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে থাকতো। আমার মা খুবই ধর্মীয় একজন মানুষ। আমি খুব শৈশব থেকে দেখে আসতাম যে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো নামাজ কাজা করে না, এবং মাসে মাসে আমাদের গ্রামের সব মানুষদেরকে নিয়ে আমার মা একটা ধর্মীয় মিটিং করে। সেখানে সবাইকে নামাজ কালাম পড়া, ভালো কাজ করা, দিনের পথে আসা, এই সম্বন্ধে আমার মা জ্ঞান বুদ্ধি আর আলোচনা দিয়ে থাকে। এগুলো আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, এবং ছোটোবেলা থেকে আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমার বাবা যদিও খুব বেশি নামাজ পড়তো না, কিন্তু আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং আমাকেও মায়ের সাথে সাথে সেই ছোটোবেলা থেকে নামাজ পড়ানো শিখিয়েছে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স প্রায় 7 থেকে 7.5 বছরের কাছাকাছি। সেই মুহূর্তে আমার ছোট 2টা বোন আছে, তারাও মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। একদিন অমাবস্যা রাত ছিল, চারদিকে গুটগুটে অন্ধকার। ওই রাতের বেলায় আমার আব্বা তখন মাছ ধরার জন্য বিলের পাড়ে যাচ্ছিল। আমার মা তখন বাবাকে বলল, আজকে তো অমাবস্যা রাত, আর অমাবস্যা রাতের বেলায় ঘরের বাইরে থাকা খুব বেশি একটা শোভনীয় না। আপনি একটা কাজ করেন, আজকে রাতে মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আর আকাশেও প্রচুর পরিমাণের মেঘ করেছে, বৃষ্টি এলো বলে আপনি আজকে মাছ ধরতে যাইন না। কিন্তু আমার বাবা বরাবরের মতো কোনো দিনও আমার মায়ের কথার কোনো মূল্যায়ন করতো না। বাবা মাকে বলেই বসলো, তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতে এসো না। অমাবস্যা রাতের বেলায় সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়, আর আকাশে যেহেতু ঢাক দিচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সে সময় মাছ পাওয়ার প্রবণতাও অনেকাংশে বেড়ে যাবে। না, আমি ঘরে থাকবো না। মায়ের নিষেধকে উপেক্ষা করেও আমার বাবা রাত্র প্রায় 12টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বিলের দিকে চলে গেল। সেদিন বাবার এই যাওয়াটাতে আমার মা কেমন জানি খুব বেশি মর্মাহত হলো, মা অনেকটা কষ্ট পাইল। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমার মা কিন্তু একজন রোগী মানুষ। রোগী বলতে আমার মায়ের পেটের সাথে একটা চর্বি বের হয়েছে, যেটা আকারে প্রায় এত বড়, যা স্বাভাবিক কোনো মানুষ দেখলে রীতিমতো ভয় পেয়ে যাবে। এই চর্বিটা আমার মা কাপড় দিয়ে বেঁধে চলতো, যা আসলে না দেখলে আপনাকে বিশ্বাস করানো যাবে না। তো
তো এইটা আমার আম্মাকে কোনো পেইন দিত না, কোনো ব্যথা দিত না, কিন্তু এই ঝুলিটা নিয়ে আমার মায়ের হাঁটাচলা করা লাগতো। এবং আব্বা তখন মাছ ধরতে চলে গেল, আমরা তখন যথারীতি সবাই ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান দিয়ে দিল, ফজরের আজান আমার কানে বাজছে, আমার মা তখন আমাকে ডাকতেছে যে বিল্লাল বিল্লাল উঠ উঠ নামাজ পড়বি। আমি তখন ঘুম থেকে উঠছি, উঠার পরে আমি আস্তে আস্তে করে মায়ের রুমে আসলাম, আসার পরে দেখলাম বাবা নাই। আমি মাকে বললাম, কি মা আজকে বাবা আসে নাই? মা বলে, আজকে মনে হয় তোর বাবা বেশি মাছ পাইছে, বাজারে মনে হয় মাছ বিক্রি করে তারপরে আসবে। মা এটা বললো। আমি তখন আর মায়ের কথার কোনো কিছু বললাম না। না বলার পরে আমি মারে বললাম, মা আমি নামাজ পড়তে যাব। মা বলে, ঠিক আছে যা, নামাজ পড়তে যা, তাড়াতাড়ি আসিস। তাই আমি বললাম যে নামাজ পড়ে আমি একটু বাজারে যাব, কারণ আমার আব্বা তো রাতের বেলা মাছ ধরে ভোরে এগুলা বাজারে বিক্রি করে। তাই আমি কি করব, নামাজ কালাম পড়ে বাজারের দিকে যাব, আব্বার সঙ্গে বাজারে খাবার খাবো, সকালে নাস্তা করবো, তারপর বাড়িতে আসবো। এইটা আমি তখন মাকে বলছিলাম। মা আমাকে বলে, যেখানেই যাস তাড়াতাড়ি বাড়ি আসিস। এটা বললে আমি মায়ের কাছ থেকে তখন বিদায় নিলাম, এবং বিদায় নিয়ে আমি তখন ওই বাজারের দিকে যাচ্ছিলাম, নামাজে গেলাম। নামাজ কালাম শেষ করলাম, নামাজ শেষ করার পরে তখন আমি বাজারের দিকে রওনা দিলাম। তো বাজারের দিকে যাচ্ছি একটা সময় বাজারে গেলাম। তো আমার আব্বার সঙ্গে অনেকেই কিন্তু বিলে মাছ ধরতো। তো এরা অনেকেই মাছ বিক্রি করতে আসছে, বাট আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি না। তো আমি সেখানে সবাইকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আমার বাবা কি মাছ নিয়ে আজকে বাড়িতে আসে নাই? তা বলে যে বাজারে আসে নাই। তো সবাই বলতেছে যে না, আমার আব্বা নাকি আজকে মাছ নিয়ে আসে নাই। কিন্তু আমি বললাম, কি ব্যাপার, আজকে কি বাবা এই বাজারে মাছ আনে নাই? অনেকেই বলা বলি করতেছে, মনে হয় তোর বাবা অন্য বাজারে গেছে। আমার বাবা মাঝে মাঝে অনেক বড় বাজারে গিয়েও মাছ বিক্রি করে। যদি সকালবেলা দেখে যে এই বাজারে অনেক মানুষ, অনেক মাছ বিক্রেতা আছে, তখন আমার আব্বা মাছগুলো নিয়ে অন্য বাজারে চলে যায়। তাই আমি ভেবেছিলাম হয়তো বাবা অন্য কোনো বাজারে মাছ নিয়ে গেছে। আমি তখন আবারও বাজার থেকে বাড়ির দিকে আসতেছি। তো বাড়ির কাছাকাছি আসার পরে আমি বাড়ির ভিতর থেকে প্রচণ্ড রকমের কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছি। তো কান্নার শব্দ শুনতে পারার পরে আমি বাড়ির দিকে তখন দৌড় দিয়েছি। বয়স আনুমানিক কত হবে, 7-8 বছর বা হয়তো আরেকটু বেশি হবে, এরকমই। বাড়ির দিকে দৌড় দিয়েছি এবং দৌড় দিয়ে এসে দেখি যে বাড়ির উঠানের মধ্যে আমার আব্বাকে শোয়াই রাখছে একটা সাদা কাপড় বুক পর্যন্ত দিয়া। মায়ের একটা সাদা কাপড় আছে, এটা বুক পর্যন্ত দিয়া আমার আব্বারে শোয়াই রাখছে। আমি তখন দৌড়ে আসছি, আসার পরে আমার মা আমাকে দেখছে, দেখে আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আমি ঠিক তখনও বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। আমি মাকে বললাম, ও মা কী হয়েছে আমারে বলো তো। আমার মা বলে, তোর বাবা নাই রে বিল্লাল, তোর বাবা নাই। আমি বললাম, বাবা নাই মানে কী হয়েছে বাবার? তখন আমি জানতে পারি আমার বাবা মারা গেছে। সকালবেলা বিলের পাশে মানুষ কাজ করতে গেছে, ঘাস কাটতে গেছে, তখন নাকি তারা দেখছে আমার বাবা আইলের উপরে শুয়ে আছে। অনেকের ধারণা আমার বাবাকে সাপে কাটছে, আমার আব্বাকে সাপে কাটছে, সর্পদংশনে আমার আব্বা মারা গেছে। তো আমাদের পাশের বাড়ির এক কবিরাজ বা ডাক্তার আছে, উনি আসছে এবং উনি এসে আমার আব্বাকে দেখে উনি ঘোষণা করছে যে আমার আব্বা মারা গেছে। এমনিতেই তো পরিবারে অনেক অভাব, সংসার চলে না বলে ঠিক এই অবস্থার মধ্যে আব্বার ওই মৃত্যুতে আমরা আরও বেশি ভেঙে পড়লাম। আব্বা মারা গেল এবং আব্বা মারা যাওয়ার পরে আব্বার তখন আমরা ওই দিনে বিকেলবেলা আব্বা লাশ তখন দাফন করছিলাম। কিন্তু একটা বিষয় কি ভাই, আমার আব্বার লাশটা না সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। নর্মালি আমার আব্বার লাশ যদি কেউ দেখে তাহলে ভয় পেয়ে যাবে, এত পরিমাণের কালো হয়ে গেছে। কেন এতটা কালো হয়ে গেছে বুঝি না। গ্রামের কেউ কেউ বলে হয়তো জিনেরা আমার আব্বাকে মেরে ফেলেছে, আবার কেউ কেউ বলে আমার আব্বাকে সাপে কামড় দিয়েছে। এইরকম কথাবার্তাগুলো শুনতে শুনতে একটা পর্যায়ে বিকেল 4টা বাজে আমার আব্বার লাশ তখন দাফন করা হলো। আসরে নামাজ সম্পূর্ণ করে সবাই তখন আমার আব্বার কবরস্থানে গেল, আমার আব্বার লাশ মাটি দিল। তো বাড়িতে তখন আসছি, আসলে উপার্জন তো শুধু আমার বাবাই করতো, আমাদের পরিবার তো আর কেউ উপার্জন করতো না। আর আমার মা তো কোনোদিন ওভাবে কাজ করতো না, আর আমরাও তো সবাই তখন অনেকটা ছোট। তো আব্বুর মৃত্যুর পরে আমার মাই তখন সংসারের হালটা ধরে। সংসারে হাল ধরে বলতে আমার মা তখন ধরেন আপনার বিছনা, মোড়া, তারপরে গ্রামের অনেক হাতে বানানো যে শিল্পগুলো আছে না, আমার আম্মা এগুলো বানাইতো এবং এগুলো বানাইতো আমার কাছে দিত, আমি তখন বাজারে নিয়ে বিক্রি করতাম। হাতে বানানো মোড়া, পিড়া, তারপরে হচ্ছে চাদর, এটা সেটা হাত দিয়ে যেসব জিনিসগুলো বানানো, যে বিছনা, এগুলো আমি তখন বাজারে নিয়ে বিক্রি করতাম। এভাবেই তখন আমাদের পরিবারটা চলতো। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। এদিক দিয়ে অনেকগুলো দিন কেটে গেছে, প্রচুর অভাব অনটনেই তখন দিন আর রাতগুলো কাটতে থাকে। আমার বয়স তখন প্রায় আনুমানিক 17 বৎসরের কাছাকাছি। তো 17 বৎসরে সেই মুহূর্তে আমি তখন প্রায় অনেকটাই দেখতে শুনতে সুন্দর এবং টাগরা লম্বা হয়ে যাই।
আর আমি ছোটোবেলা থেকে আমার যখন থেকে দাড়ি উঠেছে আমি কখনো দাড়িতে কেচি লাগাই নাই। আমার দাড়িগুলো বড় বড় হয়েছে এবং 17 বছর যদিও আমার, বাট যে কেউ দেখে বলবে আমার বয়স 20 কি 25। মানে শরীরের গঠনটা অনেক বেড়ে গেছে, কিন্তু বয়সটা খুব বেশি একটা বাড়ে নাই। তো এরকম করে আমার 17 বছর বয়সেই, মানে আরও 2-1 বছর আগ থেকে আমার মায়ের ওই যে ঝুলিটা ছিল, পেটের মধ্যে যে ঝুলি ছিল, ওই ঝুলির ব্যথাটা আস্তে আস্তে করে বাড়তেছে। এইটা মানে একটা মাংসের টুকরার মতো আর কি, মানে পেট থেকে একটা মাংসের টুকরার মতো বের হয়েছে বাইরে। তো এইটা আস্তে আস্তে করে ব্যথাটা খুব তীব্র হইতেছে, মানে প্রচণ্ড রকমের ব্যথা হইতেছে। তো ওই সময়টাতে আমার ছোট যে 2টা বোন আছে, আমার মানে ধরেন ঘরে ছোট 2টা বোন, আমি, মা এবং বাবা তো মারাই গেল। এরপর আবার আমাদের পরিবারে আমাদের দাদিও আছে, দাদা মারা গেছে, দাদি আছে। তো দেখা যায় যে এতগুলো মানুষ, তা আমি মারে বলি, মা এটা অপারেশন করতে হবে, তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো, এটা অপারেশন করা লাগবে। আমার মা বলে এটা অপারেশন করতে অনেক বেশি টাকা লাগবে, এত টাকা আমরা কোথায় পাবো, এখনও তোর ছোটো 2টা বোন আছে, এই 2টা বোনের আমি এখনও তোর 2টা বোনেরই বিয়ে দিতে পারবো না, কিভাবে তাদের বিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমার ছোটো 2টা বোন কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তো আমাদের এলাকার একজন মসজিদের মুয়াজ্জিন, উনি মুয়াজ্জিনে চাকরি করে। আমার বোনের বয়স তখন কত হবে, প্রায় 15 বছর, একদম কম বয়স। ওই 15 বছরেই আমাদের মসজিদের এক মুয়াজ্জিন আছে, উনি তখন আমার বোনকে পছন্দ করে। আমার আম্মার কাছে উনি বিয়ের প্রস্তাব দেয়। তো দিলে পরে আমার আম্মা চিন্তা করছে, পরিবারে তো একরকম অভাব অনটন, মেয়েদের তো কত রকমের খরচ আছে, ওদের ঠিকমতো জামা কাপড়ই দিতে পারি না, খাওয়াইতে পারি না, ভরণ পোষণ দিতে পারি না। এই অবস্থার মধ্যে আরও রাখাটা তো খুব কঠিন হয়ে যাচ্ছে। আমার মা তখন সিদ্ধান্ত নিল আমার ছোটো বোনটাকে ওই মুয়াজ্জিনের কাছে বিয়ে দিয়ে দিবে। তো মুয়াজ্জিন কয় টাকায় বা বেতন পায়, হয়তো নিজেই চলতে পারে না। তারপর আমার আম্মা বলল যে লোকটা দিনদার একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তা এই লোকটার কাছেই বিয়ে দিব। পরে আলোচনা করে ওই লোকটার কাছে তখন আমার বোনকে বিয়ে দেওয়া হলো। যাই হোক, ওই মুয়াজ্জিনের সঙ্গে আমার বোনের বিয়ে হলো। তো বিয়েতে আমরা তেমন কিছুই করি নাই। আমার আম্মার একটা পালা মুরগি ছিল, মুরগিটা জবাই করছি, আর বাজার থেকে 1 কেজি গরুর মাংস আনছি। শুধু 1 কেজি গরুর মাংস আর মুরগি দিয়েই আমার বোনের বিবাহ সম্পূর্ণ হয়। তো আমার বোনকে তখন মুয়াজ্জিনের কাছে বিয়ে দিয়ে দিই। মুয়াজ্জিন তখন তার গ্রামের বাড়িতে আমার বোনকে নিয়ে যায়। আর একেবারে ছোট যেই বোনটা আছে, ওরও আসলে মানে ওরে আমরা বিয়ে দিতে পারতেছিলাম না। মানে বিয়ে দিতে পারতেছিলাম না বলতে, ও একটু দুষ্ট প্রকৃতির ছিল এবং আমার দুঃসম্পর্কের এক খালা আছে, উনি আবার সিলেট শহরে, ওনার বাসা আছে সিলেট শহরে। তেমনই দুঃসম্পর্কের খালা বলল আমার ছোটো বোনটার উনি নিয়ে যাবে, নিয়ে পড়াশোনা করাবে। তো আমার আম্মা বললো যে ওই তো একটারে তো বিয়ে দিছে, আরেকটারে কেমনি বিয়ে দিব, আর ও যে দুষ্ট আর ও দেখতে শুনতেও খুব বেশি একটা সুন্দর না। তো আমার আম্মা বললো ঠিক আছে, যদি আমার বোনে নিতে চাই তাহলে আমার বোনের দিয়ে দিই। আমার একদম ছোট যে বোনটা আছে, ওই বোনটা আমার এক দুঃসম্পর্কের খালার বাসায় চলে গেছে সিলেটে। তো এই খালা যদিও নেওয়ার সময় বলছিল যে আমার বোনের পড়াশোনা করাবে, ভালো দেখে বিয়ে শাদী দিবে, কিন্তু আমার খালা আসলে আমার বোনটাকে নিয়ে তার বাসার কাজে লাগিয়ে দেয়। মানে উনি যে বাসায় থাকতো ওই বাসা আমার বোনকে দিয়ে কাজ করায়। তো আমার মায়ের কথা হচ্ছে, যাই হোক, কাজ করাক আর যেটাই করাক, ও 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারলেই হয়। আমি তো 2 মুঠো ভাত খেয়ে বাঁচাইতে পারবো না। আর আমিও আসলে মানে বুঝতেই তো পারতেছেন, মানে টুকিটাকি কাজ টাজ করি, আমার শরীরের গঠনও কিন্তু খুব বেশি একটা ভালো না, আমি অনেক হ্যাংলা, বাট অনেক লম্বা হয়ে গেছি আর কি, এরকমই। তো আমার আম্মার তখন এই ব্যথাটা, মানে ঝুলির ব্যথাটা খুব বাড়ছে। তাই না, আম্মা মানে কান্নাকাটি করে, আমি বুঝতেছি যে আমার ব্যথাটা বাড়ছে। তো এক বোনের বিয়ে দিতে মোটামুটি ঋণ হয়েছে, আরেক বোনের তো বাড়ি ছাড়া করেই দিছি। তাই আমাদের হাতেও তেমন কোনো টাকা পয়সা নাই আর কি, মোটামুটি অভাবের ভিতরেই আছে। এদিক সেদিক টাকা চাইতেছি, কেউ আর আমাদেরকে ওভাবে টাকা দিতে চায় না, কোথাও কোনো টাকা পাই না। না পাওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে, নাম হচ্ছে নেহার আক্তার। এই মেয়েটা মূলত একটা নার্সিংয়ে চাকরি করে, মানে হসপিটালে একটা নার্সের কাজ করে। নার্স নাকি আয়া আমি সেটা জানি না, তবে হসপিটালে চাকরি করে। তো ওনার এর আগে আরও 2টা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে স্বামীরা ওনার সঙ্গে সংসার করে না, কেন জানি না। তো আমি একদিন কী করলাম, আমার মায়েরই নিয়ে ওই হসপিটালে গেছি। তো নেহার বয়স আমার থেকেও বড় হবে, প্রায় 5-6 বছরের বড় হবে, 5-6 বছরের থেকেও কম না, আরও বেশি হবে। তো পরে ওই হসপিটালে নিয়ে গেছে আমার মাকে। নিয়ে যাওয়ার পরে নেহার আফা তখন আমার আম্মাকে ডাক্তার দেখাইছে। দেখানোর পরে ডাক্তার তখন আমার মানে নেহার আফাকে বললো আর কি, যে ওনার এই অপারেশনটা করা খুব জরুরি, কারণ অপারেশনটা না হলে হয়তো উনি মারাও যেতে পারে, উনি বাঁচবেও না, এরকম করে বলতেছে। এবং ওই যে ভিতরে যে আপনার মাংসের থলিটা আছে, এটার ভিতরে নাকি পচা ধরে গেছে, মানে পচন ধরছে। তো ডাক্তার বললো এটা অপারেশন করে কেটে ফেলতে হবে, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা অপারেশন হবে, টাকা লাগবে মোটামুটি। তো নেহার আফা তখন আমারে বললো যে বিল্লাল,
তোর আম্মার যে অপারেশনটা করতে হবে এটার জন্য তো খুব টাকা লাগবে, এখন টাকার কোনো জোগাড় আছে কিনা? আমাদের মূলত ঘরবিটা ছাড়া আর কিছুই নেই, শুধু ঘরবিটাটাই আছে। আমি তখন বললাম, আপনি তো জানেন আমাদের পারিবারিক অবস্থা সম্বন্ধে, এই মুহূর্তে মাকে অপারেশন করানোর মতো কোনো সামর্থ্য আমাদের নাই, আমারও নাই, আর আমার পরিবারের তো কেউই নেই। উনি তখন বললো যে না, তোমার আম্মাকে অপারেশনটা করাইতেই হবে, মানে অপারেশন না করলে হয়তো উনি বাঁচবে না। তো নিহার আপার সাথে কথাবার্তা বলে সেদিন আমি কান্না করতে করতে একরকম বাড়িতে আসছি। বিশেষ করেন ওই মুহূর্তটাতে আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার মনে হয়েছিল। আমি একটা সময় সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে ঘর বিটাটা আছে, ঘর বিটাটা বিক্রি করে দিব, আমাদের যে ভিটা আছে ভিটাটা বিক্রি করে দিব, এবং ভিটাটা বিক্রি করে আমি আমার মায়ের অপারেশনটা করাবো। এক বোনকে তো বিয়ে দিয়েই দিলাম, আর আরেক বোন ওই খালার বাড়িতে গেছে কাজ করে, খালাই আমার ওই বোনের বিয়ের সাথে দিব। সো এই নিয়ে আমাদের টেনশন নাই। সুতরাং আমি চিন্তা করলাম যে যে ঘরবিটা আছে, ঘরবিটাটা বিক্রি করে মায়ের অপারেশনটা সম্পূর্ণ করব। তো এই নিয়ে আমি তখন লোকজনের সঙ্গে কথাও বলতেছি, আমাদের আশেপাশে গ্রামের এখানকার সেখানকার মানুষের সঙ্গে কথা বলতেছে আমাদের ঘরবিটা বিক্রি করার জন্য। এরই মাঝে একদিন বাজারে ওই যে নেহা নার্সের কথা বলছিলাম, ওনার বাবার সঙ্গে দেখা। তো প্রথমত উনি আমাদের মানে জায়গাটা কিনতে চাইছিল, ওনার সঙ্গে কথা হয়েছে। তো পরে উনি আমারে বলে যে, বিল্লাল, জায়গাটা বিক্রি না কইরা আমি যদি তোরা একটা অন্যরকম প্রস্তাব দেই, তাহলে কি তুই এই প্রস্তাবটা রাখবি? যদি প্রস্তাবটা রাখিস তাহলে তোরাই গ্রামে থাকতে পারবি। এখন তো দেখা গেল তোদের যে অবস্থা, হয়তো এই গ্রাম থেকে চলে যেতে হবে। যদি বিটা বিক্রি করে দেস তাহলে তো আর গ্রামে থাকতে পারবি না। তো বিটাটা যেহেতু থাকবে, আর আমি তোর একটা অফার দিতেছি, যদি তুই আমার প্রস্তাবটাতে রাজি হস তাহলে বিটাটাও থাকবে, তোরাও গ্রামে থাকতে পারবি। ওনার কথাটা শুনে না আমি একটা মানে ভিতরে একটা সাহস পাইলাম, একটা আশ্বাস পাইলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি করতে হবে। উনি আমারে বলে, আমার তো মেয়ে আছে নেহার, ওরও তো চিনস? আমি বলছি হ্যাঁ, নেহার আফারে তো চিনি, উনি তো হসপিটালে চাকরি করে। বলে হ্যাঁ, ওর তো দুইটা বিয়ে দিছিলাম, তো আসলে দুইটা স্বামীর একটা স্বামীও ভালো পড়ে নাই, দুইটা স্বামী চলে গেছে। তা আমার মেয়ের কাছে জমানো কিছু টাকা আছে, আসলে ওই টাকাগুলো দিয়েই আমি তোদের জমিটা কিনতে চাইছিলাম। তো জমিটা এখন আর কিনবো না, না কিনা ওই টাকাটা তোরা আমি এমনিই দিব। ওনার কথা শুনে আমার কাছে মনে হলো যে আসমান থেকে সম্ভবত কোনো এক ফেরেশতা নেমে আসছে, আসমান থেকে কোনো এক ফেরেশতা নেমে আসছে আমাকে সাহায্য করার জন্য। আমি তখন বললাম, এই আপনি কি বললেন, এমনি আমাকে জমি দিয়ে দিবেন? বলে এমনি মানে এমনি আমাকে টাকা দিয়ে দিবেন? উনি বলে এমনি না, ঠিক মানে টাকাটা যেহেতু নেহারের দায়িত্বটা যদি তুই নেস তাহলে আমি তোরা টাকাটা দিয়ে দিব। তা আমি একটু শুনে অবাক হয়ে গেলাম, নেহারের দায়িত্ব নিব মানে? আমি তখন বললাম, কাকা আমি আসলে আপনার কথা ক্লিয়ার বুঝি নাই, আপনি আমাকে বুঝিয়ে বলেন। উনি বলে, নেহারকে তো বিয়ে শাদী দিতে হবে, ও তো বয়স হয়েছে, বিয়ে শাদী দেওয়া দরকার, তাই এখন যদি তুই ওর টাকাটা নিয়ে যাস তাহলে তুই ওরে বিয়ে করে ফেল। মানে সোজা কথায় যেটা, উনি আমাকে নেহারকে আমার কাছে বিয়ে দিবে এবং তার বিনিময়ে আমার মায়ের ওই অপারেশনের টাকা নেহার দিবে। তো ওনার ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমি সত্যি অনেকটা খুশি হয়েছি, আমার ভিতরে অনেকটা শান্তি কাজ করেছে। প্রথমত হচ্ছে আমাদের তো এমনি কিছুই নেই, মানে আদি অন্ত কোনো কিছুই নেই, তার উপরে যদি এই গ্রাম থেকে উচ্ছেদ হয়ে যায় তাহলে আমার ওই বাপের ভিটা, বাপের কবরে আমি আর আসতেও পারবো না। এতে যদি নেহার আপু, যদি উনি দেখতে শুনতে সুন্দর না, আমার থেকেও ডাবল বয়সী একজন মানুষ, তো ওনার বিয়ে করার পর যদি আমাদের জায়গাটা টিকে থাকে, আমরা যদি বাপের ভিটায় থাকতে পারি, তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই। আমি এক কথায় ওনার উপর রাজি হয়ে গেলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি রাজি। তো উনি বললো, ঠিক আছে, তোর আম্মুর সঙ্গে কথাবার্তা বলে আমারে জানাইস বা আমাদের বাড়িতে আসিস, আমি কথা বলবো। তুই সেদিন বাজার থেকে আমি বাড়িতে গিয়ে মায়েরে বললাম যে মা, এমন এমন ঘটনা। আমার আম্মার শোনা মাত্রই আমারে গালাগালি শুরু করলো, তুই কি পাগল হয়েছিস? তোর মাথায় কি কোনো সমস্যা আছে? তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই? এগুলো কি বলতেছিস? আমি বললাম, কি বলতেছি মানে? আমি তো ঠিকই বললাম। তো আমি যদি ওনারে বিয়ে করি তাহলে উনি টাকা দিবে, সেই টাকা দিয়ে তোমার অপারেশন হবে, আমরা খুব ভালো থাকবো, এবং উনি যেহেতু নার্স, উনি অপারেশন করবে, সেটা তো খারাপ হবে না। আমার মা তখন বলে, না না না, বিয়ের সাথে অত সহজ কথা না, তুই হয়তো এখন আমার সমস্যার জন্য তারে বিয়ে করবি, এরপরে তার সঙ্গে থাকতে পারবি না, সে দেখতে শুনতেও সুন্দর না এবং তোর থেকেও বয়সে অনেক বড়, সুতরাং এই মেয়ের সঙ্গে তোর যায় না। মা আমাকে ডিরেক্টলি বলতেছে। আমি তখন আমার মায়েরে বললাম যে কেন যায় না, আমার সঙ্গে না যাওয়ার কি আছে, আমি ওকে বিয়ে করব। আমার মা রাজি না। পরে আমি দাদিরে ধরলাম, দাদিরে ধৈরা টইরা অনেকভাবে আম্মাকে তখন শেষ পর্যন্ত রাজি করাইলাম। শেষ পর্যন্ত আমার আম্মা আমার মুখের দিকে তাকিয়ে পরে রাজি হইল। রাজি হওয়ার পরে আমি তখন বললাম যে ঠিক আছে, তারে বিয়ে করব, তোমরা সব কিছু ঠিকঠাক করো। আমার আম্মা তখন নেহারের আব্বুর সাথে কথাবার্তা বললো, উনি তখন টাকা দেওয়ার জন্য রাজি হলো। মানে টাকা দিবে বলতে ওই হসপিটালে আমার আম্মার অপারেশন হবে এবং ওই অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব নেহার নিবে, এমনটাই বলেছিল।
তো বলার পরে তখন পারিবারিকভাবে খুব ছোটোখাটো করে একটা আয়োজন করা হলো। আমার ছোট বোনটাও ছিল, আমার বড় বোনটাও ছিল, মানে আমার ইমিডিয়েট যেটা ছোটো ও ছিল। মোটামুটি পারিবারিকভাবে ছোটোখাটো করে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমার তখন বিবাহটা সম্পন্ন হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অনুষ্ঠান যে হয়েছিল এই অনুষ্ঠানের প্রায় সম্পূর্ণ টাকাই কিন্তু নেহার দিছিল। নেহারে কিন্তু অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ দিছে, আমি কিন্তু অনুষ্ঠানে একটা টাকাও খরচ করতে পারি নাই। যাই হোক, আমার তখন আমার তখন বিয়েটা হয়ে গেল এবং বাসর ঘরে নেহার আমাকে অনেক কথাগুলো বলল, অনেক কিছু বলছে। এটা আমি শুধু এটুকুই বলি, ও শুধু আমাকে বাসর ঘরে একটা কথাই বলছে, এই দুনিয়াতে একজন স্বামীর থেকে স্ত্রী, মানে একজন স্বামীর সবচেয়ে আপন তার স্ত্রী এবং একটা স্ত্রী সবচেয়ে আপন তার স্বামী, এবং সবসময় আমাদের চিন্তাই করতে হবে। এরকম করে ও কেমন জানি কিছু কথা আমাকে খুব স্বার্থপরের মতো বলল। তা আমি ওর কথাগুলো শুনলাম। তো সম্ভবত বলতে চাচ্ছে যে আমি আমার বন্ধুদের সাথে যেন যোগাযোগ না রাখি বা এরকমভাবে কিছু আর কি বলতে চাচ্ছিল। ওর কথাগুলোতে আমি ওভাবে গুরুত্ব দিলাম না, জাস্ট কথাগুলো শুনলাম। এরপরে এভাবে ওর সাথে বিয়ে হবার 3 থেকে 4 দিন পরে আমি তখন ওই আমাদের এলাকাতে মাছ টাছ ধরি বিলে, আর মূলত কৃষিকাজ করি। আমাদের বাড়িঘরে আছে, কৃষিকাজ করি। আর আরেকটা কাজের কথা আমি আপনাকে বলতে ভুলেই গেছিলাম, আলহামদুলিল্লাহ আমার কণ্ঠটা অনেক সুন্দর। বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল আমাকে নিয়ে যাওয়া হইতো, আমি সেই ওয়াজ মাহফিলে কেরাত গাইতাম, কেরাত গজল গাইতাম, এবং সেখান থেকে আমাকে মোটামুটি কিছু টাকা দেওয়া হতো। তো এই 2টা কাজ করেই আমি আমাদের পরিবারটা চালাতাম। তো এক পর্যায়ে দেখা গেল আমি তখন নেহারের সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পরেই আমি তখন নেহারকে বলতেছি, নেহার আমার আম্মার ব্যথাটা তো বাড়তেছে, আম্মা তো এই কষ্টটা সহ্য করতে পারতেছে না, তাহলে আমার অপারেশনটার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আমাকে বলে, হ্যাঁ এটা নিয়েই তো আমি চিন্তা করতেছি এবং এটা অচিরেই করব, খুব তাড়াতাড়িই করব, এটা নিয়ে তুমি চিন্তা করো না, এটা সম্পূর্ণ আমার মাথাতে আছে এবং আমি এটা করার জন্যই সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমি বললাম, ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি করো যাতে এটাতে কোনো ব্যাঘাত না ঘটে, কারণ আমার আম্মার অপারেশনটা যদি সম্পূর্ণ হয়ে যায়, ভালোভাবে যদি আম্মার অপারেশনটা হয়, তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না। আমার আম্মা যদি বেঁচে থাকে আমার কাছে গোটা পৃথিবীটাই থাকবে। এরকম করে তখন আমাকে বলে। তো এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করে প্রায় বিয়ে করলাম, 2 মাস হয়ে গেল এবং প্রতিটা রাতেই ওই ঝুলির ব্যথায় আমার আম্মা চিৎকার করে কান্না করে। আম্মার ওই কান্না শুনলে মনে হয় যেন আল্লাহর আরশ আজিম কাঁপে। তা আমি ওরা সবসময় বলি, কী ব্যাপার নিহার, তুমি না বললা অপারেশন করবা, তাই করো না কেন? ও আমাকে বলে, আমাদের এই হসপিটালে একটা ভালো ডাক্তার আসবে, ওই ডাক্তারটা যদি আসে তাহলে অপারেশনটা করবো, একটু অপেক্ষা করো। এগুলো বলে বলে প্রায় 3 মাস কেটে গেছে। 3 মাস কেটে যাওয়ার পরে এই 3 মাসও আমার আম্মার অপারেশন হয়নি। আমাকে ব্যথার ওষুধ এটা সেটা খাওয়াইয়া আমি তখন আম্মারে রাখতেছি। এই করতে করতে একদিন আমি আপনার জমিতে কাজ করতেছি, আমার যে জমি আছে জমিতে কাজ করি, আমার জমি বলতে অন্যের জমিতে আমি চাষাবাদ করি আর কি, ওইটাতে কাজ করতেছি। পরে নেহারের সঙ্গে কাজ করে একটা মেয়ে আছে, ওই মেয়েটা নেহারের সঙ্গে ওই হসপিটালে চাকরি করে। তা ওই মেয়েটা যখন আমার জমির পাশ দিয়ে যাচ্ছিল, পরে আমি মেয়েটারে বললাম, আমার বউ আমারে বললো তোমাদের হসপিটালে নাকি নতুন একটা ডাক্তার আসবে ঢাকা থেকে, ওই ডাক্তারটা আসলে আমার মায়ের অপারেশন হবে, ডাক্তারটা কবে আসবে? আমার বউ তো আমাকে একটা ডেট দিছে। তারপর আমি মেয়েটারে জিজ্ঞেস করলাম এবং জিজ্ঞেস করার পরে মেয়েটা আমার দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে তাকায় আছে। আমি তখন বললাম যে, কী ব্যাপার এভাবে তাকায় আসো কেন? তোমাদের ওই ডাক্তারটা কবে আসবে আমার আম্মার অপারেশনের জন্য? পরে অনেকক্ষণ দাঁড়ায় থেকে আমার বলে যে, বিল্লাল ভাই একটু এদিকে আসেন। ডাক দিছে, পরে আমি উঠে আসছি, ওই যে লাইলের পানিতে হাত মুখ ধুয়ে ওর কাছে গেলাম, যে বললাম, কী ব্যাপার ডাকলা কেন? পরে আমারে বলে, আপনি কি আপনার মায়ের অপারেশন করবেন? আমি বললাম, হ্যাঁ মায়ের অপারেশন তো করব, কারণ মায়ের অপারেশন করা ছাড়া তার কোনো উপায় নেই। আমার মা তো প্রায় প্রতি রাতে একবার করে মরে, আবার একবার করে বাঁচে, এমন অবস্থা। পরে সে আমারে বলল, যদি সত্যি আপনি আপনার মায়ের অপারেশন করান তাইলে নেহারের চিন্তা বাদ দেন, নেহারের চিন্তা বাদ দিয়ে আপনি আপনার মায়ের কীভাবে অপারেশন করতে পারবেন ওইটা চিন্তা করেন। আমি এটার কথা শুনে আমি একটু থমকে দাঁড়ালাম। কি বলো, নেহারের কথা বাদ দিব কেন? আমি নেহারকে বিয়ে করলাম, নেহারের আব্বাও বললো, নেহারও বললো আমার মায়ের অপারেশন তারা করাই দিবে, এখন তুমি এগুলো কী বলতেছো, আমি এটা বাদ দিব কেন? মেয়েটা তখন বলতেছে, বাদ দিবেন এই কারণে, তার কারণ হচ্ছে নেহার কখনোই আপনার মায়ের অপারেশন করাবে না। দেখেন, এই কথাটা আমি আপনাকে বলতেছি, আমার খুব ভয় হচ্ছে, কারণ আমি যে হসপিটালে চাকরি করি ওই হসপিটালে নেহার হচ্ছে সিনিয়র, আমি হচ্ছে জুনিয়র। ও চাইলে কিন্তু আমার চাকরিটা খেয়ে ফেলতে পারবে। আপনি যদি ওকে বলে দেন, ও হয়তো আমার চাকরিটা খেয়ে ফেলবে, কিন্তু এতে আমার কোনো সমস্যা নেই। যেটা সত্যি আমি আপনাকে সেটাই বললাম। ও কোনোদিনও আপনার মায়ের অপারেশন করবে না। ওর সঙ্গে এই বিষয়ে আমি অনেক দিন কথা বলেছি, ও একটা কথাই বলছে, ও কখনোই আপনার মায়ের অপারেশন করবে না। আমি বললাম, কেন? তো মেয়েটা তখন বলতেছে, নেহার বলতেছে যে এতগুলো টাকা আপনার মায়ের অপারেশনের জন্য ও কখনোই ব্যয় করবে না।
এটা কখনোই করবে না। আমি মেয়েটার কথা শুনে পুরো আসমান থেকে ভেঙে পড়লাম। আমার কাছে মনে হলো এটি কেমন কথা। আর নেহার আমাকে এইভাবে বলল, এইভাবে বুঝাইলো, এত সুন্দর করে বলল, এখন বলতেছে আমার আম্মার অপারেশনও করবে না। মানে খুব কষ্ট পাইছিলাম। কষ্ট পাই আমি তখন বললাম যে দেখো, তুমি যেটা বলতেছো এটা কি তুমি আসলেই ঠিক বলতেছো? আমার আম্মার অপারেশন কি তাহলে হবেই না? বলে না না না, আপনার আম্মার অপারেশন বিশেষ করে নেহার কখনোই করবে না। আপনি নেহারের চিন্তা বাদ দিয়ে যদি আর কোনো মানে অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তো সেটা করেন, নেহারের আশা পুরোপুরিভাবে বাদ দেন। এই মেয়েটার কথা শুনে আমার বুকের ভিতরটা তখন একটা মোচড় দিয়ে উঠছে। মানে খুবই বড় ধরনের একটা শর্ট খাইলাম, মানে বড় ধরনের একটা আঘাত খাইলাম, খুব কষ্ট পাইছি। এবং কষ্ট পাওয়ার পরে আমি তখন বললাম, মানে মেয়েটারই বলতেছি যে তাহলে আমি কি করব? বলে আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আমি তখন মেয়েটার সঙ্গে বিদায় নিয়ে, তো রাতের বেলায় নেহার তখন হসপিটাল থেকে আসছে। আসার পরে ও আর আমি শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমি বললাম, নেহার তুমি না বললা আমার অপারেশন করবা, আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, তুমি কি দেখতেছো আমার আম্মা কেমনি কান্না করতেছে? তোমার কি একটু পরাণ পড়ে না? ও তখন বলে এত কান্না করে কে, মরে যায় না কে? ঠিক ডিরেক্টলি এই কথাটা বলতেছে। যখন এটা বললো মরে যায় না কেন, তখন আমি পরিপূর্ণভাবে বুঝে গেলাম যে আসলে ও আমার মায়ের অপারেশন কখনোই করবে না। আমি তখন বললাম, নেহার তুমি এটা কি বলতেছো? আমার আম্মা মরে গেলে কি তুমি খুশি? ও আমাকে বলে এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়া ভালো না। আমি বললাম, নেহার আমি তোমাকে বিয়ে করেছিলাম, বিনিময়ে তোমার বাবা বলেছিল যে তুমি আমার মায়ের অপারেশন করাই দিবা। ও তখন আমার দিকে তাকিয়ে বলে, মুখের মধ্যে দাড়িগুলো কালকে কেটে ফেলবা, মাথায় টুপি দিবা না, আর মসজিদে যাবে না, নামাজও পড়বা না। আমি বললাম কেন? ও আমাকে বলে কেন আবার? যে পুরুষ বিয়ের সময় বউয়ের কাছ থেকে যৌতুক চায় এ কি ভালো পুরুষ? এই কিসের নামাজি? আমি বললাম আমি যৌতুক চেয়েছি। বলে হ্যাঁ যৌতুকে তো তুমি আমারে বিয়ে করবা, বিনিময়ে আমার তোমার এত টাকা দেওয়া লাগবে। আমি বললাম আমি তো তোমার কাছে টাকা চাই নাই, আমার মায়ের অপারেশন। ও বলে হ্যাঁ একই তো কথা, তোমাকে টাকা দেওয়া আর তোমার মায়ের অপারেশন করাই দেওয়া, দুটোর মাঝে তো কোনো পার্থক্য নাই, এটাই তো যৌতুক, তাই না? তুমি যৌতুক নিচ্ছ, আবার নামাজ কালাম পড়ো, ভালো কথা বলো, তুমি তো একটা ভণ্ড, তোমার ওই নামাজ কালাম কখনো কাছে আসবে না। ওর ওই হঠাৎ পরিবর্তন মনে হলো, আমি যেন পুরো নিঃশেষ হয়ে গেলাম। আমি তখন বললাম, নেহার তুমি এখন যে কথাগুলো বলতেছো এই কথাগুলো সহ্য করা আমার জন্য খুব বেশি কষ্টকর। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আর আমাকে এসব কথা বইলো না, তুমি আমার আম্মার অপারেশনের ব্যবস্থা করো। ও আমাকে বলে আমি কোনো অপারেশন করতে পারবো না, আমার কাছে টাকা নাই। আমি বললাম কে বললো তোমার কাছে টাকা নাই? তোমার আব্বা তো বললো তোমার কাছে টাকা আছে। এই নিয়ে ও আর কোনো কথাবার্তা বললো না, রাতেও ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠার পরে ও তখন আবার হসপিটালে চলে গেছে। আমি তখন নেহারের বাবার কাছে গেছি। ওর বাবা তখন আমাদের পার্শ্ববর্তী গ্রাম যেহেতু, ওনার কাছে গেছি। উনি তখন সকালবেলা পুষ্করণীতে মাছ ধরছে। আমারে বলে বিল্লাল বসো আমি আসতেছি। তো উনি পুকুরে মাছ টাছ ধরে তখন আসছে। আসার পরে আমারে বললো কী ব্যাপার, নেহার কই? আমি বললাম ও তো হসপিটালে গেছে। তো বলে তুমি আসছো, নেহার আসলো না? আমি বললাম ও হসপিটালে গেছে, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বলে হ্যাঁ বলো। আমি বললাম যখন আপনি আমার সঙ্গে নেহারের বিয়ে দেন তখন আপনি আমার কাছে ওয়াদা করছিলেন যে নেহারের টাকা দিয়ে আপনি আমার মায়ের অপারেশন করাবেন। আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, আমার আম্মা মৃত্যুর পথযাত্রী, আমার আম্মা মারা যেতে পারে, আমার আম্মা এই ব্যথা সহ্য করতে পারতেছে না, অথচ আপনি আমাদের পরিবারের দিকে একবার ফিরেও তাকালেন না, আমার আম্মার অপারেশন নিয়ে আপনি কোনো কথাই বললেন না। উনি তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে যে দেখো বিল্লাল, আমি নেহারকে অনেকবার বলছিলাম তোমার আম্মার অপারেশনের কথা, কিন্তু ও তো এটাতে কোনো গুরুত্ব দেয় না, টাকাগুলো তো ওর কাছে, টাকা তো আর আমার কাছে নাই। তাই আমি বললাম দেখেন আমার আম্মা মারা যাবে, আমার আম্মা যদি মারা যায় তাহলে আর কি হলো বলেন? উনি বলে আচ্ছা ঠিক আছে, আজকে বিকালবেলা আমি নেহারের হসপিটালের দিকে যাব, গিয়ে ওর সঙ্গে কথা বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি তখন আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। উনি আমাকে খাওয়া দাওয়া করতে বলছে, অবশ্যই আমি খাই নাই। না খেয়ে আমি তখন আবারও মানে মাঠে চলে গেলাম, কাজ করলাম। রাত্রেবেলায় মাগরিবের পরে নেহার তখন হসপিটাল থেকে আসছে। ওর মুখটা তখন খুব কালো, মানে একদম মুখ কালো করে আছে, খুব একটা গম্ভীর গম্ভীর ভাব নিয়ে আছে। পরে আমি জমিন থেকে আসছি, আইসা আমি আবার রান্নাবান্না আমিই করি, দুপুরে যাই রান্নাবান্না আমিই করি ঘরে। তো ও এসে শুয়ে আছে। আমি বললাম কী ব্যাপার নেহার তুমি খাইবা না? ও আমাকে বলো তোর মায়েরই নিয়ে খাওয়া, এমনি বলে। তো এই কথাটা যখন বলছে আমার মনের ভেতর খুব কষ্ট গেছে। তা আমি কিছু বলি না, আমি নিজে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এসে শুইছি। ও মনে হয় যেন সাপের মতো ফুসফুস করতেছে। আমি বললাম নেহার, ও নেহার। পরে আমার বলে কী হয়েছে? আমি বললাম তোমার কি মন খারাপ? বলে আমার মন খারাপ না, আমার মন ভালো, তা তোর দরকার কি? তুই যা তোর মায়ের কাছে গিয়ে ঘুমা, তোর মায়ের কাছে যা, আমার কাছে আসিস না, তোর মায়ের জড়াই ধরে ঘুমা। পরে আমি বললাম তুমি আমার মাকে নিয়ে এত হিংসা কেন করতেছ?
আমার মা এমন কি করেছে যে তুমি এরকমটা করো? ও বলে, তুই তো মা ভক্ত বলা, তুই তো তোর মায়ের চিন্তা করস, তোর কি কোনো ভবিষ্যৎ নাই? তুই কি তোর চিন্তা করস না? তুই কি সারাদিন দেশে মানুষের জমিতে বদলা দিয়া ভাত খাবি? আমার কোনো ছেলে মেয়ে হয় নাই, যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে তারা কি খাবে, তারা কি করবে? আমি বললাম, বারে আমার বোন একজন নার্স, সে না নার্সিংয়ে চাকরি করে, তাহলে আমার আর কাজ করা লাগবে কেন? ও তখন আমাকে বললো, ও আচ্ছা, তার মানে কি তুই চাইতাছস যে আমি নার্সিং চাকরি করে যে টাকা পাবো ওই টাকা দিয়ে তোর পোলাপাইন মানুষ করব? এই চিন্তা তুই মাথা থেকে বাদ দে। তুই আমার বাবার কাছে কি বলছিস? আমি বলছি, না তোমার বাবার কাছে আমি বললাম যে তুমি না বললা আমার আম্মার অপারেশন। ও বলে, ডিরেক্ট কথা তোকে বলতেছি, তুই শোন, আমি তোর মায়ের কোনো অপারেশন করব না, তোর মায়ের কোনো অপারেশন আমি করব না। তুই যদি চাস আমি তোরা টাকা দিতে পারি, তবে তুই বিদেশ যাবি, বিদেশ গিয়ে নিজের পায়ে দাঁড়াবি, তোর মায়ের কোনো অপারেশনের টাকা আমি তোকে দিতে পারবো না। যে মহিলার বয়স হয়ে গেছে, সে 2 দিন পরে মরে যাবে, তারে কেন এত লাখ টাকা দিয়ে চিকিৎসা করতে হবে? তারে এত লাখ টাকা দিয়ে চিকিৎসা করব, এরপরে তোর কী হবে? তুই নিজের পায়ে দাঁড়ানো লাগবে না? তোর ভবিষ্যৎ নাই? আমি বললাম, নিহার তুমি এটা কি বলতেছো? আমার মা মরে যাবে আর আমি বিদেশ যাব ভবিষ্যতের আশায়? মায়ের দোয়া যদি না থাকে, ওই বিদেশ গিয়া আমি কী বা করতে পারবো বলো? ও তখন আমারে বলে, না আমি তোর কোনো কথাই শুনবো না, আমার কাছে তোর একটাই কথা, তুই যদি বিদেশ যাস তাইলে আমি টাকা দিব, অন্যথায় আমি তোর মায়ের অপারেশনের জন্য 1 টাকাও দিতে পারবো না। আর শোন, তুই যদি আমার বাবার কাছে যে এইসব বিষয়ে কোনো কথা বলিস, তাহলে আমি তোকে ডিরেক্টলি ডিভোর্স দিয়ে দিব, আমি তোরে তালাক দিয়ে দিব, আমি তোর সঙ্গে সংসারই করবো না। আমার কাছে তখন গোটা পৃথিবীটা ভাই অন্ধকার হয়ে গেল। ও আমার এটা কি বললো, আমার এটা কি শোনাইলো, এই কেমন কথাও আমারে বললো? আমি তো আর সহ্য করতে পারতেছি না। আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল, মনের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল। আমি কান্না করতে করতে ওরে বললাম, নিহার তুমি এটা অন্যায় করতেছো, অপরাধ করতেছো, তুমি আমারে বললা কি আর কামটা করলা কি? ও আমারে বলে, তোর সঙ্গে আমার আর কোনো কথা নাই, আমি যা বলছি তাই, আমি এই নিয়ে আর কোনো কথা বলতে পারবো না। এই নিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে না, ও কোনোভাবে আমার কথার কোনো গুরুত্ব দেয় না, ও আমাকে টাকাও দেয় না। আমাকে একটাই কথা বলে, তুই যদি বিদেশ যাস তাহলে আমি তোরা পাসপোর্ট করাবো, আমার এক পরিচিত লোক আছে, ওই লোকের কাছে পাসপোর্ট জমা দিব, তুই বিদেশ যাবি, এছাড়া আমি অন্য কোনো কিছু করবো না, আমি তোর মায়ের অপারেশনের টাকা দিব না। ও দেয়ই না। এদিক দিয়ে আমার মায়ের অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল, এতটাই খারাপ হয়ে গেল যা বলার মতো না। আমার মা আর কোনোভাবেই ব্যথা সহ্য করতে পারতেছিল না। আমি তখন আবারও নেহারের বাবার কাছে গেলাম। নেহারের বাবা তখন অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে বলল, বাবা রে, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়ে যদি আমার কথা না শোনে আমি কি করতে পারি বলো? আমার যতটুকু করার আছে আমি করেছি, এবার তোমারটা তুমি করো। আমি তখন নেহারকে ডিরেক্টলি বললাম যে, নেহার তুমি কি আমার আম্মার অপারেশন করাবা কি না? ও আমাকে বলে যে, না আমি করব না, আমি করব না। পরে আমি চিন্তা করতেছি, ঠিক আছে ও যেহেতু অপারেশন করবে না, আমি জমি বিক্রি করে দিব, আমাদের যে বিটাটা আছে ওই বিটাটা বিক্রি করব। এবার আমি বিটা বিক্রি করার জন্য যখন মানুষের সঙ্গে কথা বলতেছি, ও আমারে বলে, তুই বিটা বিক্রি করে দিবি? তা বিটা বিক্রি করলে তুই থাকবি কই? আমি বললাম, প্রয়োজনে আমি আমার মাকে নিয়ে অন্য কোথাও থাকবো। ও আমাকে বলে, আমি তো ভাড়া করে থাকবো না, তুই বিটা বিক্রি করতে পারবি না। আমি বললাম, না আমি বিটা বিক্রি করব। এই নিয়ে দুজনের মাঝে ঝগড়া ঝাঁটি ঝামেলার একটা পর্যায়ে তখন আমাকে ডিরেক্টলি কোনো কথাবার্তা না, আমাকে ডিভোর্স করে দিল, আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এবার ও আমারে বলে, তুই বিটা বিক্রি কর, যা খুশি তাই কর, আমি তোর সঙ্গে থাকবো না। যখনই আমি বিটা বিক্রির পরিকল্পনাতে গেলাম তখনই আমাকে ডিভোর্স করলো। এখানে আরেকটা বিষয়, আমাকে ডিভোর্স করার আগে ও ছোটোখাটো নামে আমার নামে একটা থানাতে জিডি পর্যন্ত করে। জিডি করে এই মর্মে যে আমি ওরে মারি, ওর গায়ে হাত তুলি, ওকে টর্চার করি, এই ধরনের দিয়ে ও জিডি করে এবং জিডি থেকে শেষ পর্যন্ত এটা মামলাতে গড়ায়। এবার মামলাতে যখন গড়ায় আমি তখন আর কোনোভাবেই পারতেছিলাম না। ও মানুষের কিছু কিছু লোকে বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দিছে, ও আমাকে বলে মৌখিকভাবে, আমার বলে তোরা আমি ডিভোর্স দিয়ে দিছি, তুই এরা 1 তালাক 2 তালাক 3 তালাক ওরকম তালাক দিয়ে দিচ্ছে, কিন্তু আবার থানাতে আমার নামে জিটিও করে রাখছে। ওভাবে তখন আমি ভালো কাস্টমারও পাই না জমিটা বিক্রি করার জন্য। তো একদিন হলো কি, আমি ওই যে ধরনের কাজগুলো করতাম আর কি, ওই ধরনের কাজে একদিন একটা মাহফিল থেকে আমার একটা দাওয়াত আসে, একটা বড় একটা মাহফিল থেকে আমার তখন একটা দাওয়াত আসে। তো দাওয়াত আসার পরে আমি ওই দিন আপনার ওই মাহফিলে যাই, বৃহস্পতিবারের রাত ছিল, বৃহস্পতিবার রাতের বেলায় মাহফিলটা। পরে ওইখানে গিয়ে আমি গজল গাই এবং ওই দিন কেন জানি আমি মাকে নিয়ে একটা গজল গাই আর কি। আমার মার কথা খুব মনে হয় এবং মাকে নিয়ে গজল গাইতে গাইতে আমি একরকম কান্না করে ফেলি, কান্নাই করে দিই। মাকে নিয়ে গজল গাইতে গাইতে আমার চোখে একদম কান্নাই করে ফেলি। কান্না করার পরে তখন আমি স্টেজ থেকে নামার পরেই স্টেজের পিছনে অনেক মহিলারা ছিল যারা ওয়াজ শোনার জন্য আসে। স্টেজের সামনে পুরুষ ছিল, মহিলারা পিছনে ছিল। তো সেখান থেকে একটা ছেলে তখন আসে যার বয়স আনুমানিক 6 কি 7 বছরের মতো হবে। আইসা আমাকে বলতেছে যে, হুজুর
আমার বোন একটু আপনার সঙ্গে কথা বলবে। তো পরে আমি বললাম যে আপনার বোন, আচ্ছা ঠিক আছে। তা আমি তখন ওই যে মহিলা প্যান্ডেলের ওই দিকে গেছি। যাওয়ার পরে বোরকা পরিহিত অবস্থায় একটা মহিলা তখন আসছে। দেখতে শুনতে মহিলাটা খাটো করে, মানে আপনার ভালো স্বাস্থ্যবান এরকমই মনে হলো। এসে আমার বলতেছে, হুজুর আপনার নাম কি? আমি বললাম, দেখেন আমি কোনো হুজুর না, আমার নাম বিল্লাল হোসেন, আমি এমনি বিভিন্ন ওয়াজ মাহফিলে কেরাত গজল গাই। পরে আমারে বলে, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলবো? আমি বললাম, জি বলেন। বলে, আপনার গজলটা আমার খুব ভালো লাগছে, যদি রাতের বেলায় আমাদের ঘরে এক মুঠ ভাত খেয়ে যাইতেন। পরে আমি বললাম যে না, আমি বাড়িতে গিয়েই খাবো। তো বলে যে না, আমাদের ঘরে এক মুঠ ভাত খেয়ে যান, অনুরোধ করলো আর কি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো উনি তখন আমার তার ঘরে নিয়ে গেল। তার ঘরে নিয়ে যাওয়ার পরে তখন সে আমার ভাত বাইরে দিল। তার ভাই ছিল, ভাত বাইরে দিছে। আমি ভাত খাইতে আসি। তো ভাত খাইতে গিয়ে ভাই, মানে আমার আম্মা কয়েকটা দিন ধরে আমার বলতেছিল ইলিশ মাছ খাবে। আমার বলে, যদি পারস আমার একটা ইলিশের টুকরা আইনা দিস, মানে ইলিশ মাছ খাইতে চাইছিল। তো আমি তো মানে আনতে পারিনি। পরে ওই দিন খাবারটা খাইতে বসছি, দেখি যে মানে উনি ইলিশ মাছ দিছে, ইলিশ মাছ ভাইজা আমার প্লেটে দিছে। দেওয়ার পরে মানে আমি তখন মানে কোনো বলতেও পারতেছি না, মানে একরকম মানে চোখে পানি চলে আসছে, কান্না করে দিছি ইলিশ মাছটা দেখা, ওই মাছের টুকরোটা দেখা। তো কান্না করে দিয়ে ওনারে বললাম যে যদি কিছু না মনে করেন, এই মাছটা যদি আমার একটু মানে প্যাকেট করে দিতেন, আমি মাছটা নিয়ে যাইতাম আর ভাতটা আমি খাবো। কান্না করতে করতে বলতেছি। পরে আমারে বলতেছে যে এটা আপনি কি বলেন, মাছ কেন প্যাকেট করে নিয়ে যাবেন, আর কান্না করতেছেন কেন? তো আমি তখন আর কান্না ধরে রাখতে পারি নাই, একটু জোরে জোরে মানে আপনার কান্না করতে শুরু করছি, খুব লাউডলি কান্না করতেছি। পরে আমারে বলো, ও মা আপনি কান্না করতেছেন কেন? আচ্ছা আমি মাছটা আপনার প্যাকেট করে দিব, মাছটা প্যাকেট করে দিব। এই বলে তখন মাছটা প্যাকেট করে দিল। আমি আর ধরেন খাবারটা খাইতে পারলাম না। না খাওয়ার পরে আমি পরে উঠে গেছি। উঠে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। পরে আমার বলে, চলে যাবেন ভালো কথা, কিন্তু আমি না বুঝলাম না যে আপনি খাবার খেতে বসা কান্না কেন করলেন, আর এই মাছটা আপনি প্যাকেট করে কার জন্য নিতেছেন? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমার মায়ের জন্য। বলে, আপনার মায়ের জন্য এক টুকরো মাছ নিয়ে যাবেন? আমি বললাম হ্যাঁ, আমার মা অনেক অসুস্থ, আমার মা যে কোনো সময় মারা যেতে পারে, আমি এই টুকরোটা আমার মায়ের জন্য নিয়ে যাব। বলে, দেখেন আপনার মায়ের ওই গজলটা শুনে আমার হৃদয়টা শীতল হয়ে গেছে, আমার খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে আপনার মা খুব অসুস্থ, বা আপনার মানে আমার কাছে মনে হলো যে সম্ভবত আপনার মনের ভিতরে অনেক কষ্ট আছে, যদি কিছু না মনে করেন আমাকে কি বলা যায়? আমি তখন বললাম, দেখেন কি বলবো ঠিক জানি না, আসলে আমার জীবনটা গল্প সিনেমার থেকে আরও বেশি কঠিন। পরে আমার বলে, বলেন না শুনি। তখন আমি তারে বললাম, ওই দাঁড়ায় দাঁড়াই বললাম, কিন্তু বসি নাই, খাবার শেষ করে যে দাঁড়াইছি, দাঁড়ায় দাঁড়িয়ে বললাম যে এমন এমন ঘটনা, আমার এই ঘটনা, আমি আমার মায়ের অপারেশন করাতে পারতেছি না, সব কিছু তারে বলছি। এবং এই সমস্ত কথাবার্তা বলার পরে দেন আমি তখন বাড়িতে চলে আসছি, ওই মাছের টুকরোটা নিয়ে বাড়িতে আসছি। আইসা মায়েরে দিয়া নিজের হাতে মায়ের লোকমা দিয়ে ওই মাছের টুকরাটা দিয়ে ভাত খাওয়াইছি। মা তখন ভাত খেয়ে শুইল। সকালবেলা আমি তখন বিলের ধারে কাজে গেলাম। বিলের পাড়ায় কাজে গেছি। কাজে যাওয়ার পরে আমাদের বাড়ির এক মেয়ে, জান্নাত, ছোট আর কি, আমি পাশের বাড়ির এক মেয়ে আইসা আমার বলতেছে, বিল্লাল ভাই আপনাকে বাড়িতে এক বেডি আসছে, আপনারে খুঁজতেছে। তাই আমি বললাম যে কোন বেডি আসছে, আমারে খুঁজতেছে? তা আমি তখন ওই বাড়ির দিকে আসছে, আইসা দেখি উঠানের মধ্যে উনি বসে আছে, ওনার নাম হচ্ছে ফাতেমা, ওই মহিলাটা, ওই সঙ্গে ওনার ভাই আছে। পরে আমি বললাম যে আপনি আমাদের বাড়ির ঠিকানা কেমনে পাইছেন? বলে, যেভাবেই হোক ঠিকানা পাইছি, আর আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তাই আমি বললাম যে আমার সঙ্গে কথা বলবেন? কি বলবেন? কোনো কথা নেই, বার্তা নেই। সে আমার বলতেছে, আমি আপনার মায়ের অপারেশনের টাকাটা দিতে চাই। আমি তখন বললাম, আপনি কী বলতেছেন, নাকি 1 টাকা 2 টাকার কথা, এই লাখ লাখ টাকা লাগবে, এই টাকা আপনি কোত্থেকে দিবেন? পরে বলে, আমি দিতে চাই, আপনি কি নেবেন? আমি বললাম, আমার মায়ের অপারেশনের টাকা যদি কেউ দেয় আমি নিব না কেন, অবশ্যই নিব। আপনি যদি দেন তাহলে আমি আমার মায়ের অপারেশনটা করতে পারি। আমার নামে একটা ছোটোখাটো মামলা আছে, মামলাটা শেষ হইলে পরে আমি আমার ভিটাটা বিক্রি করে আপনার টাকাটা শোধ করে দিব। তখনও মাথার মধ্যে এটা আসতেছে না যে এই মহিলা কেন আমার মায়ের অপারেশনের জন্য টাকা দিবে, আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি বললাম, আপনি যদি টাকাটা দেন তাহলে আমার মায়ের অপারেশনটা করলাম, এবং করার পরে আমি আপনার টাকাটা আমার ভিটাটা বিক্রি করে দিয়ে দিব। কোনো কথা নেই, বার্তা নেই। এটা বলা মাত্রই সে তার বোরকার নিচ থেকে প্লাস্টিকে পেঁচানো টাকাগুলো বের করে দিল। প্লাস্টিকে পেঁচানো টাকাগুলো বের করলো, করে আমারে বলতেছে যে নিয়ে যান, আপনার মায়ের অপারেশন করান। টাকাগুলো দেখার পর আমার কাছে মনে হলো যে মানে আমি খুশি, মানে কি বলবো ভাই, আসলে বলে বোঝাতে পারবো না। মানে চিৎকার দিব না কি করব, মানে কিছুই বুঝতে পারতেছিলাম না। জাস্ট টাকাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকায় আছি।
পরে আমারে বলতেছে যে এগুলো নিয়ে আপনার মায়ের অপারেশনের ব্যবস্থা করেন। এই সে কে ঠিকমতো আমি তাকে চিনিও না, মানে এইরকম একটা অপরিচিত মানুষ আমার টাকাগুলো দিল। আমি টাকাগুলো নিয়ে দৌড়াইয়া মায়ের কাছে গেলাম। মায়ের কাছে যে মায়ের জড়ায় ধরে বলতেছে, মা গো, তোমার অপারেশনের জন্য টাকা দিয়েছে। মা তখন চোখের পানিগুলো ফেলে দিল, টাকাগুলো হাতে নিল এবং হাতে নিয়ে আমারে বলল, আমি এই ব্যথাটা আর থাকতে পারতেছি না রে বাজান। ব্যথাটা যখন উঠে তখন কাছে মনে হয় যে গোটা পৃথিবীটাই মনে হয় অন্ধকার। বাজান রে, হয় এটা অপারেশন করে কাইটা দে, নাইলে একটা দাও বা বটি নিয়ে আয় অথবা ব্লেড নিয়ে আয়, মাইটারে পোজ দিয়ে কাইটা ফেলি। এটার ব্যথা আমি আর নিতে পারতেছি না। আমার মায়ের কান্না, আমার কান্না দেখে ওই ফাতেমা তখন সে নিজেও কান্না করতেছিল। ওই দিন দুপুরবেলায় আমি জামা কাপড় পইরা ফাতেমারের সহ নিয়ে গঞ্জের বাজার থেকে অনেক দূরে একটা বড় মেডিকেলে আমার মায়ের নিয়ে গেলাম। সেখানে ডাক্তার বলল মায়ের ওই ভিতরের জায়গাটা পচে গেছে। উনি বলল আপনি আজকেই ভর্তি করে দেন, 2 থেকে 3 দিনের মাঝে আমরা অপারেশনের ব্যবস্থা করব। সেই সরকারি হসপিটালে তখন আমার আম্মাকে ভর্তি করাই। এর 3 দিন পরেই আমার আম্মার তখন অপারেশন হয়। আমার আম্মার অপারেশন হয় এবং এই সম্পূর্ণ টাকা ওই ফাতেমাই দেয়। ইতিমধ্যে আমার বোন নেহার কিন্তু আমাকে ডিভোর্স করে দেয়। বাড়িতে আমার ডিভোর্সের লেটারও চলে আসে। তো আমার এই জীবনের পুরো গল্পটাই কিন্তু ফাতেমা সবই জানে। হসপিটালেও আমার মার সঙ্গে নিজের মেয়ের মতো ছিল। আমার বোনেরা তো ছিল, এই ফাতেমা নিজেও আমার মায়ের মেয়ের মতো আমার মায়ের সেবা যত্ন করেছে। একটা পর্যায়ে আমার মা মোটামুটি সুস্থ হয়ে গেল এবং মায়ের অপারেশন সম্পূর্ণ হলো। আমি তখন মায়ের বাড়িতে আনছি। বাড়িতে আনার পরে আমি ওই ফাতেমার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আমি বললাম, আপনি যেটা করছেন এটা নিতান্তই, আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনার জন্য আমার মা এই পৃথিবীর আলো আবারও দেখতে পাইছে নতুন করে। তো উনার সঙ্গে তখন আমার সম্পর্কটা অনেক ভালো হয়। উনি আমার বাড়িতে আসে যায়। আমি তখন ওই ভিটাটা বিক্রি করব। ভিটা বিক্রি করার জন্য লোক খুঁজতেছি, পাইলে ভিটাটা বিক্রি করে দিব। তো এরকম করতে করতে আমার বড় বোন, মানে আমার ছোট যে বোনটা আছে, ওই বোনের বাড়ি আবার কিন্তু ওই ফাতেমাদের বাড়ির কাছাকাছি, মানে পাশাপাশি গ্রাম, আমার বোনের গ্রাম। ওই যে মদ জেনে গেছে আমার বোনেরই বিয়ে দিছি ওই গ্রামেই। তা এই মহিলা তখন করলো কি, ওই ফাতেমা তখন করলো কি, আমার বোনের কাছে এমনি আমার এই বিয়ের প্রস্তাব পাঠাইছে। মানে আমার পুরো গল্প তো সে জানছে। আমার পুরো ইতিহাস জানার পরে আমার বোনেরে বলল যে এমন এমন ঘটনা, আপনার ভাই যদি রাজি থাকে তাহলে আমি আপনার ভাইয়েরই বিয়ে করতে চাই। তো আমার বোন তখন সেটা আমার বললো যে ভাই এমন এমন ঘটনা, ফাতেমা তো বলে যে সে আপনার বিয়ে করবে। তো উনিও কিন্তু আমার থেকেও বয়সের আপনার প্রায় 5-6 বছরের বড়ই হবে, হয়তো নেহারের থেকেও বড়। তাই আমি আমার ছোটো বোনের বললাম, বোন রে, এত ঝামেলার দরকার নাই। একবার মায়ের অপারেশনের জন্য একজনকে তো বিয়ে করলাম, সে তো আমার মায়ের অপারেশন করলোই না, উল্টা আমাদের জীবনটারে এলোমেলো করে আমার এই ডিভোর্স দিয়ে সে চলে গেছে। এই মেয়েটা আমার অনেক উপকার করছে, তার কারণে আমি মায়ের অপারেশন করতে পারছি। এই মেয়েটার কারণে আমার মা পৃথিবীর আলো আবারও নতুন করে দেখতে পাইছে। তো ওনার সঙ্গে আমি আর কোনো বিবাহ বন্ধনে জড়াতে চাই না। আমি আমার ভিটাটা বিক্রি করে দিব। আমার ভিটাটা বিক্রি হলে পরে আমি তার টাকা তারে ফিরিয়ে দিব। আমার বোন তখন আমারে বুঝাইলো, শোনাইলো। আমি আমার বোনের কোনো কথা শুনলাম না। এই বলে আমার বোন তখন চলে গেছে। তার সপ্তাহখানিক পরে আমি লোক পাইছি ভিটা বিক্রি করব। তো যেহেতু ওই ভিটার মালিক শুধু আমি না, আমার ওই 2 বোনও আছে। তো ওই 2 বোনেরাও তখন আমি হাজির করছি যে ভিটা বিক্রি করব, কথা হয়েছে, লোক পাইছি, তোরা 2 জনও আয়। তো আমার এই 2 বোনেরাও আনছি। আনার পরে ভিটার যে লোকের কাছে বিক্রি করবো তার সঙ্গে কথা হয়েছে। আমার বোন তখন আমারে বলতেছে, মানে ওই আমার বোন বড়টা আর কি, যেটার মদ জেনে কাছে বিয়ে দিছে, ওই আমারে বলতেছে, ভাইয়া তুমি যেটা করতেছো এটা ভুল করতেছো। তুমি আরেকটা আবার ভেবে দেখো, তুমি যদি ওনারে বিয়ে করো তাহলে তোমার ওই টাকা ওনারে দেওয়া লাগবে না, আর উনি তোমার সঙ্গে সংসার করবে। আমি বললাম, না, আমি ভিটাটা বিক্রি করেই দিব। আমি আর কারো কাছে কোনো ঋণই থাকতে চাই না। আমার বন্ধুখানা আমারে বলে, তুমি তারা এতটা খারাপ মনে করো না, তার মতো মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। ভাইয়া তুমি কি জানো এই মহিলা তোমাকে কোন টাকাটা দিয়েছে? আমি বললাম, কোন টাকা? আমার বন্ধুখন বলে, এই মহিলার অনেক স্বপ্ন ছিল সে হজে যাবে এবং তার স্বামী মারা যাওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট তার কাছে ছিল তার স্বামীর টাকা, সেই টাকাটা দিয়ে সে পরিকল্পনা করছে হজে যাবে, কিন্তু সে হজে না গিয়ে সেই টাকাটা দিয়া আমাদের আম্মার অপারেশন করছে। এর থেকেও ভালো মহিলা কি দুনিয়াতে হতে পারে? আর এই মহিলাটা অবিবাহিত। তুমি যদি তারে বিয়ে করো তাহলে তুমি একটা কবুলি হজের সোয়াব পাবা। জমি বিক্রি করো আর নাই করো, তার ঋণ পরিশোধ করো, তবে তুমি তারে বিয়ে করো। তারে বিয়ে করে তুমি তার সঙ্গে সংসার করো। এই কথাটা যখন আমার বোন বললো তখন ভাই আমার ভিতরে একটা মানে ধাক্কা খাইলো আর কি। আমি বললাম, সত্যি কি মহিলা তার হজে যাওয়ার টাকা আমাকে দিছে? আমার বন্ধুখান আমারে বলে, হ্যাঁ, এই মহিলা হজে যাবে, একটু একটু করে তার স্বামীর জমানো টাকাটাই সে তোমাকে দিয়ে দিছে।
তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি ওই মহিলাকে বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার বোন বলে কী শর্ত? আমি বললাম শর্ত হচ্ছে এটা, আমি তারে বিয়ে করলেও আমি এই ভিটাটা বিক্রি করে দিব। এই ভিটাটা বিক্রি করে দিয়ে আমি তারে টাকাটা দিয়ে দিব, মানে তার ওই টাকা তার দিয়ে দিব। আমার বোন বললো আচ্ছা ঠিক আছে, তুমি প্রয়োজনে দিয়ে দিও, আগে তারে বিয়ে করো, আপাতত ভিটাটা বিচা বন্ধ করো। পরে ভিটা আর ওই দিন বিক্রি করলাম না। আমার বোন গিয়ে ওর বাবা মায়ের সঙ্গে কথা বললো, তখন পারিবারিকভাবে তখন আমি এই ফাতেমার সঙ্গে আবারও তৃতীয় বিয়ে তখন আমার হলো। তো ওই যে দ্বিতীয় বিয়েটা হয়েছে, ওই বিয়েটা কিন্তু ভাই আমি মন থেকে চাই নাই, সত্যি কথা বলতে। তো এইটা আমার বোনেরাই একেবারে একরকম আমাকে জোর করে আমাকে ফাতেমার সঙ্গে বিয়ে করাই দেয়। তো ফাতেমার সঙ্গে বিয়ে হবার পরে ফাতেমা তখন আমাদের বাড়িতে আসে। আসার পরে আমি তখন ফাতেমারে বললাম, তোমার তো হজে যাওয়ার স্বপ্ন আছে, তাই আমি এই ভিটাটা বিক্রি করি, ভিটাটা বিক্রি করে তোমার টাকা দিয়ে দিই, তুমি হজে যাও। তো এটা ও আমাকে বলে যে না, আমি হজে যাব না, আমার হজে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি তোমার সঙ্গেই থাকবো, তুমি কিছু একটা করো, তুমি যেটা করো সেটাই করো, আমার আর কোনো সমস্যা নাই, আমার হজে যাওয়ার কোনো ইচ্ছা নাই, মানে এরকম করে আমারে বলতেছে। আমি তখন বললাম যে আরে না, আমি ভিটাটা বিক্রি করে দিব, ভিটাটা বিক্রি করে তোমার টাকা দিব। ও আমার কাছ থেকে টাকা নিতে রাজি নেই। আমার বোনেরাও বলতেছে না ভাইয়া, আর ভিটা বিক্রি করার দরকার নেই, যেমনি আসে এমনিই থাকো। তা আমি তখন এই ফাতেমার সঙ্গে থাকতেছি, সেও আমার বয়স অনেকটা বড়, আমার বয়স অনেকটাই বড় হবে, তার ঘরেও কিন্তু কোনো সন্তানাদি নাই। তো তার সঙ্গে থাকতেছি এভাবে আমার মা তখন কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ, মা কাজকাম করতেছে। আবার দাদি এর মাঝে মারা গেছে, দাদি মারা গেছে, মা আছে, মা কাজকাম করে। আবার আমার একেবারে ছোটো যে বোনটা আছে, ওইটারও সিলেট শহরে ওই আমার দুঃসম্পর্কের খালা এক জায়গায় বিয়ে দিয়ে দিছে। তো বিয়ে দিলেও আমার একেবারে ছোটো বোনটা কিন্তু সংসার জীবনে শান্তিতে নাই। যে লোকের কাছে বিয়ে দিছে ওই লোকটা খুব বেশি একটা ভালো না, আমার বোনেরা আসলে ততটা শান্তিতে রাখে নাই। আচ্ছা যাই হোক, যেটাই হোক, বিয়ে হয়ে গেছে, সে ভালো থাকুক। তো এদিক দিয়ে আমি তখন আমার মতো করে পড়ে আছি, কাজকাম করতেছি এবং ফাতেমার সঙ্গে সংসার করতেছি। আমার মাও তখন অনেকটা সুস্থ। এরকম করে প্রায় 8 মাস ফাতেমার সঙ্গে আমার সংসার হলো। 8 মাস পরে হঠাৎ করে এক নতুন সমস্যা দেখা দিল। সমস্যা হচ্ছে এটা, ফাতেমা বারবার বলে ওর মাথা ব্যথা করে, মানে শুধু বলে মাথা ব্যথা করে, মাথা ব্যথা সহ্য করতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা, আমার এগুলো বলতেছে। তো কেন এত মাথা ব্যথা সেটা তো ভাই বুঝতে পারতেছিলাম না যে এত মাথা ব্যথা কেন হচ্ছে। তো ওই যে আপনার যে গ্রাম্য ডাক্তার আছে, ওনাদের কাছ থেকে অল্প স্বল্প মেডিসিন এনে খাওয়াইতেছি, মাথা ব্যথা যদি ভালো হয়, ওষুধ আনতেছি, খাওয়াইতেছি, কিন্তু কোনোভাবেই ওর মাথা ব্যথা ওভাবে ভালো হচ্ছে না। মাথা ব্যথা ভালো হয় না, মাথার এই সমস্যাটা দিনে দিনে আরও বিকট আকার ধারণ করতেছে। একটা সময় দেখা গেল রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারাটা রাত শুধু মানে চিৎকার করে, আমার মাথা ব্যথা, মাথা ব্যথা, মানে মাথা গেছে এগুলো বলে তখন কান্নাকাটি করে, চিৎকার করে। তাই কী করবো ওই মুহূর্তটাতে কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না, যে মাথা ব্যথা এরকম চিল্লাচিল্লি করতেছে, চিৎকার করতেছে, চিৎকার চেঁচামেচি করে, কি করা যায়। তখন আমাদের এলাকারই এক পরিচিত লোক আছে, উনি আবার সিলেট থাকে আর কি, ওনার আবার ভালো ভালো ডাক্তারদের সঙ্গে পরিচয় আছে। ওই লোকের সঙ্গে কথাবার্তা বলে একসময় আমি তখন ফাতেমারে ওই আপনার সিলেটে একটা বড় ডাক্তার দেখাইছিলাম, ওসমান মেডিকেলে নিয়ে গেছিলাম, ওইখানে একটা বড় ডাক্তার দেখাই, এবং সেখানকার ডাক্তার আমার বউর পরীক্ষা নিরীক্ষা করে পরের দিন রিপোর্ট দিবে। সেই রাতে আমি আমার ওই গ্রামের পরিচিত মানুষের আত্মীয়র বাড়িতে ওইখানে রাতের বেলায় থাকি, পরের দিন তখন রিপোর্টগুলো আনার জন্য যাই। দুপুরবেলা ডাক্তার আমাকে রিপোর্টগুলো দেয় এবং রিপোর্টগুলো হাতে দেওয়ার পর আমি ডাক্তারকে আবারও পুনরায় রিপোর্ট দেখাই, এবং তিনি রিপোর্টগুলো দেখে বলতেছে আমার বউয়ের ব্রেনে বড় ধরনের সমস্যা হয়েছে, এবং এই সমস্যার কারণে আমার বউর একটা সাইড চলে যেতে পারে, হয়তো সে পাগল হয়ে যেতে পারে, না হয় সে অন্ধ হয়ে যেতে পারে, এবং না হলে অন্য কোনো সমস্যা তার হতে পারে, মানে ব্রেনের ভিতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো ডাক্তার সাহেব আমারে বলতেছে যে এটা আপনার মেডিসিন খাওয়ান, এবং যদি মেডিসিনে কাজ না হয় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। তো এখন আমি তার দেশের বাইরে কীভাবে নিয়ে যাব, এবং তার 1 সপ্তাহের মেডিসিনে অনেক টাকা আসে। তো আমি প্রথমত তার জন্য ওষুধগুলো কিনছি, কিনা তার বাড়িতে আসছি। আসার পরে তার যেই বাপ আছে, তার আত্মীয় স্বজন আছে, তারাও মোটামুটি একটু টাকা পয়সাওয়ালা মানুষ, তারা তখন টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করলো, যে ঠিক আছে আপনি ওরে করান, মানে চিকিৎসা করান। এইভাবে প্রায় 1.5 বছরের মতো আমি ওর চিকিৎসা করি। ডাক্তারের কাছে যাই, ওষুধ আনতেছি, খাওয়াইতেছি। ডাক্তার একটা কথাই বলে যে এই দেশে ওর ভালো চিকিৎসা হবে না, ওরে দেশের বাইরে নিতে হবে, বড় কোনো দেশে নিতে হবে, হয় ইন্ডিয়া না হয় আপনার সিঙ্গাপুর বা বড় কোনো দেশে নিয়ে ওরে ব্রেনের অপারেশনটা করতে হবে, এবং তা না হলে ওর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, এগুলো বলতেছে। তা আমি আসলে ওইগুলোর কোনো গুরুত্ব দিচ্ছি না, মানে এগুলোর কোনো কথাবার্তা শুনতেছি না। এরকম করতে করতে আস্তে আস্তে করে সে দৃষ্টি হারাই ফেলতেছে, মানে চোখে সে ভালো করে দেখে না, কোনো কাজ করতে পারে না, এবং আস্তে আস্তে করে তার চোখগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, এক কথায় বলতে গেলে চোখ নষ্ট হয়ে যাইতেছে,
কোনো কাজ কাম করতে পারে না, কোনো কিছু দেখে না, মানে সব ঝাপসা ঝাপসা দেখে, সব এরকম ঝাপসা ঝাপসা দেখে, গোলা গোলা দেখে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন তার আব্বা আমার সঙ্গেও কথা বলি, তারাও টাকা পয়সা দিতেছে মোটামুটি, কিন্তু তারাই ওইভাবে বিদেশি নিয়ে চিকিৎসা করার মতো টাকা কারো কাছেই নেই, আর ও আসলে ওইভাবে বিদেশে যেতে চায়ও না। এই করতে করতে তার দুটো চোখ প্রায় 90% মতো নষ্ট হয়ে গেছে, মানে 90% মতো নষ্ট হয়ে গেছে। ও তখন আর চোখে খুব ভালোভাবে দেখে না, চোখে ভালোভাবে দেখে না, একরকম অন্ধ হয়ে গেছে। তো তখন ডাক্তার আমাকে এটাই বলছিল যে ওর ব্রেন হয়তো নষ্ট হয়ে যাবে অথবা চোখ নষ্ট হয়ে যাবে, কিন্তু ব্রেনটা ঠিকই রইলো, বাট চোখটা নষ্ট হয়ে গেল। চোখে দেখতে পায় না, যা দেখতে পায় ধরেন আপনার 90%-এর মতো নষ্ট, 10% দেখতে পায়, কিন্তু ওভাবে কোনো কিছুই দেখে না। এবং ওই পর্যায়ে আমি, মা, আমরা ওর সেবা যত্ন করি, ওর খাওয়া দাওয়া করাই, ওর গোসল করাই, মানে সম্পূর্ণ দায়িত্ব একটা ছোট বাচ্চার মতো যা যা করা দরকার আমি সব ওর জন্য করি। এই করতে করতে ওর এই অবস্থার মধ্যেই হঠাৎ করে আমার আম্মা মারা গেল। আমার আম্মা কিন্তু সুস্থ মানুষ ছিল, কোনো অসুস্থ ছিল না। সবাই বলছে আমার বউ মারা যাবে, আমার বউ অসুস্থ, কিন্তু দেখা গেল আমার বউ বেঁচে আছে, কিন্তু আমার মা মরে গেল। মা মারা যাওয়ার পরে আমি তখন মায়ের দাফন কাফন করলাম, মায়ের দাফন কাফন সম্পূর্ণ করলাম, এবং এরপর আমি তখন বাড়ির মধ্যেই পড়ে আসি। বাড়ির মধ্যে পড়ে আসি, তখন ওর মাথার মধ্যে মাঝে মাঝে ব্যথা করতো, মাথার মধ্যে মাঝে মাঝে ব্যথা করে, এবং চোখে তো তখন দেখতে পায় না, প্রায় 90% দেখতে পায় না। এর ভিতরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি নিজের, মানে আমার তোই শুধু সম্পদ একটা, সেটা হচ্ছে আমার ওই বাড়িটা। অনেকেই বলবে ভাই বিটা বিক্রি করে শুধু আপনি এটা করতেছেন, আসলে বিটা ছাড়া আমার আর কোনো কিছুই নেই, আমার ওই বাড়ির বিটা ছাড়া আমার আর কিছুই নেই। তখন আমার মা তো মারা গেল, মা মারা যাওয়ার পরে ওরে বিদেশ নিয়ে চিকিৎসা করতে বহু টাকা লাগবে, প্রায় ডাক্তারে যেটা বললো 20-25 লক্ষ টাকার মতো লাগবে। তো এই 20-25 লক্ষ টাকা আমি কোত্থেকে দেবো ভাই, এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই এরকম করতে করতে ওর আব্বা আম্মাও তখন ওর কাছ থেকে একরকম সরে গেল, ফাতেমার কাছ থেকে। ফাতেমারও ওর আব্বা আম্মাও আর ওভাবে দেখে না, টাকা টুকা দেয় না, বা তারাও আর খোঁজ খবর নেয় না। আগে তারা টুকিটাকে টাকা টুকা দিত, এখন তারা আর ওভাবে টাকা পয়সাও দেয় না, টাকা পয়সাও দেয় না, ওর কোনো খবরও নেয় না। এই ওর মাথা ব্যথা, এরপরে চোখে দেখতে পায় না। আমি খুব কষ্টে তখন ওকে নিয়ে বেঁচে আছি, এক অন্যরকম জীবনযাপন। এরই মাঝে ও একদিন আমার হঠাৎ করে বলতেছে যে বিল্লাল, আমি তো চোখে দেখতে পাই না, আর আমার তো সবই গেল, আমার চোখের দৃষ্টিও গেল, এবং আমি তো সবই হারাইলাম। তো আমার জীবনের শেষ একটা স্বপ্ন ছিল আল্লাহর ওই কাবা ঘরটা দেখা। তো আমি যদি আল্লাহর ওই কাবা ঘরটা একটাবার দেখতে পাই, অন্ধ হলেও যদি ওই আল্লাহর ওই কাবা ঘরটা একটাবার হাত ধরে স্পর্শ করতে পাই, তাহলে আমার জীবনে আর কোনো চাওয়া নেই। আল্লাহ যদি আমার এই চাওয়াটা পূরণ করে, আমার এই চাওয়াটা যদি পূরণ হয়, তাহলে আমি আর আল্লাহর দরবারে কোনো কিছুই চাই না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলতেছো যে তুমি এটা করবো, আমি দেখি তোমার এটা করতে পারি কিনা, তোমার এই শেষ স্বপ্নটা পূরণ করতে পারি কিনা। তো দেখেন আমার তো আসলে ওরকম কোনো টাকা পয়সা নাই, বা আমি এরকম টাকা পয়সা নাই যে আমি ওর হজ করাইতে নিয়ে যাব। আর ও আমার স্ত্রী, ও তো আর একা যাইতে পারবে না, যেহেতু অন্ধ মানুষ, তার সঙ্গে আমারও যাইতে হবে। তো সেখানে তো অনেকগুলো টাকার প্রয়োজন, তো এত টাকা আমি কোথায় পাবো? কিন্তু আমি স্বপ্ন দেখেছি যে যে করে হোক আমার স্ত্রীকে আমি হজ করাবই, আমার স্ত্রীকে আমি হজে নিয়ে যাবো, এবং ওর শেষ ইচ্ছাটা আমি পূরণ করব। ওর জন্যই আমার মা পৃথিবীতে বহু বৎসর বেঁচে ছিল, এবং ও আমার জন্য অনেক কিছু করেছে। তো ওর ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না। তো ওর তো আমি বিদেশ নিয়ে অত টাকা চিকিৎসা করতে পারবো না, তবে দুজনে হজে যাওয়ার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা ম্যানেজ করে হলেও আমি ওর হজ করে আনবো। তো এখানে ডাক্তার আবার একটা কথা বলছে যে ওরে এখন বিদেশ নিলেও আর কোনো লাভ হবে না, আর বিদেশ নিয়ে অপারেশন করলে আর কোনো লাভ হবে না, ওর যা ক্ষতি হবার তা হয়েই গেছে, যা কয়েকদিন বেঁচে থাকে এভাবেই বাঁচিয়ে রাখতে হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি তাইলে ওর হজের জন্য আমি একটা ব্যবস্থা করব। তো আমার ওই সম্ভব তো একটাই, সেটা হচ্ছে আমার ওই বাপের ভিটা। মাও মরে গেল, আমার বোনেরাও যে যার মতো করে চলে গেল, এবং আমার বোনেদের ওই জমির উপরে কোনো হক নাই, কোনো নাই। আমি আমার বোনদেরকেও বললাম জমি বিক্রি করব, তারাও তখন রাজি হইল। কিন্তু জমি বিক্রির বিষয়টা আমি তখন ফাতেমার কাছে লুকাইলাম, আমি আর ফাতেমারে বললাম না যে আমি ভিটাটা বিক্রি করে দিব। তো এরকম করতে করতে আমি তখন টাকা ম্যানেজ করতেছি, টাকা তো ম্যানেজ করতে পারি না, একটা পর্যায়ে ভিটে বিক্রি করার জন্য লোক পাইলাম, লোক পাইয়ে তখন আমি ভিটাটা বিক্রি করে দিলাম, এবং ভিটা বিক্রি করে দিয়ে আমি আমার পাশের ঘরের এক কাকির বাড়িতে গিয়া তখন ওরে নিয়ে উঠছি। ওই কিন্তু বুঝছে যে আমি ভিটা বিক্রি করে দিচ্ছি, আমারে বলে তুমি কি ভিটা বিক্রি করছো? আমি বললাম হ্যাঁ করছি। এই করে একজন লোকের সঙ্গে কথা বললাম, তিনি আমাকে মোটামুটি একটা অ্যামাউন্ট দিল, যে মানে অ্যামাউন্ট বললো যে এত টাকার মতো লাগতে পারে। তো তার সঙ্গে কথাবার্তা বলে আমি তখন সিলেটে তার ওই ট্রাভেল এজেন্সিতে গেলাম। যাওয়ার পরে সে আমাকে মুখে যা বললো, ওই ট্রাভেল এজেন্সিতে গিয়ে দেখি খরচ আরও অনেক বেশি। আমার ওই জমি বিক্রি করার পরেও আরও প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে, 2.5 থেকে 3 লাখ টাকার মতো লাগবে দুজন হজ করতে। ওর তো আর আমি একা পাঠাইতে পারবো না, ও আর একা যাবেও না। পরে
আসলে আমি জানি না এটাকে আমি ন্যায় করছি না অন্যায় করছি, আমি কী করছি আমি জানি না। আমার বউ শুধু আমার একটা কথাই বলছে যে ওরে যাতে আমি অন্তত আল্লাহর কাবা ঘরটা স্পর্শ করার সুযোগ করে দিই, ও যাতে আল্লাহর কাবা ঘরে হাতটা রাখতে পারে। তো এই অবস্থার মধ্যে দিয়ে আমি তখন আর কোনো টাকা পাওয়ার আর কোনো ওয়ে নাই। আমি সবশেষ সিদ্ধান্ত নিলাম যে আমার একটা কিডনি আমি বিক্রি করে দিব। আমার একটা কিডনি আমি বিক্রি করব, আমার একটা নিজের কিডনি বিক্রি করে হলেও আমি আমার বউকে হজে নিয়ে যাব। মানে এইরকম একটা সিদ্ধান্ত বা চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু আমি গেছিলাম যে আমার একটা কিডনি আমি বিক্রি করে ফেলবো। তো সেখানে যাওয়ার পরে আমি ডক্টরের সঙ্গে কথাবার্তা বলার পরে তারা তখন আমার পরীক্ষা নিরীক্ষা করে তারা আমার কাছ থেকে কিডনি নিয়ে যাবে। তো সেখানে আরও অনেক ঝামেলা ছিল, সেদিকে না যাই, অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, ধরেই তারা কিডনি নিয়ে যায় নাই। এবং শেষ পর্যন্ত আমি আমার একটা কিডনি বিক্রি করার সম্পূর্ণ পরিকল্পনা নিলাম। সেখানে আমি ফাতেমাকে বললাম যে আমি সিলেটে যাচ্ছি, ওইখানে আমার একটা কাজ আছে, কাজটা করে আসতে প্রায় মাসখানেক সময় লাগবে, তুমি আমার ওই চাচির বাড়িতে থাকো, তোমার এখানে কোনো সমস্যা হবে না। এই কথা বলেই ওকে আমি আমার ওই চাচির কাছে রাইখা তখন আমি এই সিলেট শহরে গেলাম এবং কিডনি বিক্রি করার জন্য সম্পূর্ণ রকমের প্রস্তুতি নিলাম। ওরে কোনো কিছু জানাইলাম না, ওরে কোনো কিছু না বলে আমি তখন আমার একটা কিডনি সম্পূর্ণভাবে একটা হসপিটালে বিক্রি করলাম। কিডনি বিক্রির টাকাটা পাইছি এবং টাকাটা পাইয়া বিটা বিক্রির টাকা দুইটাই পাইছি এবং দুইটা টাকা একসঙ্গে যোগ করে আমি তখন এই আমাদের ভিসা এবং পাসপোর্টের জন্য সব কিছু ওকে করলাম। ওকে করে আমি তখন ওখানে টাকা জমা দিলাম। তো এই টাকা জমা দেওয়ার পরে মানে আপনার কার্যক্রম হইতেছে এবং ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমাদের একটা পর্যায়ে দুজনের ভিসা লাগছে। মানে এখানে আরও প্রায় 3-4 মাসের মতো একটা ছিল। আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছি এবং এরপরে তো সব কিছু ঠিক হওয়ার পরে টাকা জমা দিয়েছে, আমাদের হজের সব কিছু কমপ্লিট হয়েছে, আমি ওরে নিয়ে হজে যাব। তা এখানে গ্রামের মানুষ আমার খুব মানে বাজে বাজে কথা বলতেছিল। গ্রামের অনেক মানুষ ভাত খাইতে ভাত পায় না, হজ করতে যাইতেছে। আবার অনেক হুজুরও এসে আমারে বলছে যে দেখো হজ তো ফরজ না, মানে হজ ফরজ হচ্ছে তাদের উপরে যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই তাদের উপর তো হজ ফরজ না। তা তুমি এটা হজ করতে কেন যাচ্ছ? তা আমি বললাম যে দেখেন আমি হজ করতেই যাচ্ছি, শুধু বিষয়টা এরকম না, আমি আমার স্ত্রীর ইচ্ছা পূরণ করতে যাচ্ছি। তার একটা ইচ্ছা ছিল সে কাবাঘর নিজের হাতে ধরবে, আমি শুধু তার ওই স্বপ্নটা পূরণ করার জন্যই যাচ্ছি, এখানে আর কিছুই না। তো হুজুরা মানা করলো, গ্রামবাসীর সবাই মানা করলো, বাট আমি সবার মানাকে ওভারটেক করেও আমার কিডনি বিক্রি করলাম। আমার বউ কিন্তু তখনও জানতো না যে আমি আমার কিডনি বিক্রি করছি। এইভাবে সব কিছু সম্পূর্ণ হলো এবং হওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন সেখান থেকেই তখন আপনার সব কিছু কমপ্লিট করে তখন আমি আমার ওয়াইফ হজের উদ্দেশ্যে রওনা দিলাম। টাকাও জমা দিলাম, সব কিছু ঠিক হলো। আমি তখনও কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হয়নি, তখনও মোটামুটি অসুস্থ। এর মাঝে আমি ওকে নিয়ে হজে গেলাম এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার বউয়ের 2 হাত দিয়ে কাবা ঘরকে স্পর্শ করাইতে পারছি। অনেক মানুষের ভিড় ছিল, এত ভিড়ের মাঝেও ও অন্ধ ছিল, যার কারণে সবাই একটু সাহায্য করছে। তো ওরে নিয়ে আমি 2 হাত দিয়ে ওরে আলহামদুলিল্লাহ আমি কাবা ঘরকে স্পর্শ করাইতে পারছি। তো কাবা ঘর স্পর্শ করানোর পরে আপনার হেরামের ওইখানে আমি একদিন বসে আছি, মানে আমাদের আর দেশে চলে আসার আর 2 দিন বাকি। তো হেরামের ওইখানে বসে আছে, তখন অন্ধ। তা আমি ওই যে কমলা চিলে ওরে দিতেছিলাম, আমাদের ওই আপনার ব্যারাক থেকে কমলা দেওয়া হয়েছে, তাই আমি কমলা চিলে দিয়েছি, ও কমলা খাইতেছে। তো সেখানকার মধ্যে একটা মহিলা যার বয়স আনুমানিক প্রায় 50 থেকে 60 বছর হবে, এরকম খাটো করে আমরা যে কথা বলতেছি ও শুনতেছে, আমি শুনতেছি, সিলেটি ভাষায় কথা বলি। মহিলাটা তখন আমার কাছে আসছে, আইসা বলতেছে যে তোমাদের বাড়ি কোথায়? যে আমাদের বাড়ি হচ্ছে সিলেটে। বলে তোমরা সিলেটি? আমি বললাম জি। আরে বলে তোমার বইটা? আমি বললাম জি। সে অন্ধ? আমি বললাম যে অন্ধ না ঠিক, আসলে ও চোখে কম দেখে। পরে বলে তাও তো চোখে দেখতেই পায় না, কম দেখে কি, ওরে হজে নিয়ে আসছো কেন? ওই জায়গার ভিতরেই। তাই মহিলা তখন বসছে আমাদের সঙ্গে কথা বলতে হেরামের ওইখানে। পরে তার সঙ্গে কথা বলতে আমি তখন তারাই বললাম যে এমন এমন ঘটনা, এবং সেও খুব মানে ইন্টারেস্টলি আমাদের কথাগুলো শুনতে চাইতেছে, আমাদের ঘটনাগুলো শুনতে চাইতেছে। তাই আমি তার আমার সব কিছু বললাম, এইটা ওইটা সব কিছু বললাম। এবং বলার পরে এমন এমন ঘটনা, আমার স্ত্রীর স্বপ্ন ছিল সে কাবা ঘর হাত দিয়ে স্পর্শ করবো, এবারে নিয়ে আসছি এবং আমাদের পুরো ঘটনাটা তারাই বললাম। এবং এই প্রথম আমি আমার কিডনি বিক্রির কথাটাও ওই মহিলার কাছে আমার বউয়ের সামনে বলছি। এটা বলাতে আমার বউ খুব কান্না করছে, আমাকে জড়াই ধরে চিৎকার করে কাঁদছে আর বলছে যে যদি আমি জানতাম তুমি কিডনি বিক্রি করবা তাইলে আমি আমার স্বপ্নটাকে মাটিয়ে দিতাম, আমি জানতাম না তুমি এই কাজটা করবা। তো সেদিন আমার বউর জন্য আমার খুব কষ্ট হয়েছিল ভাই। এখানে অনেক কাহিনী আছে, আমি আপনাকে জাস্ট সংক্ষেপ করে বলতেছি। তো এরপরে ওই মহিলা তখন আমাদের কথাগুলো শুনে সে নিজেও কান্না করলো। তো সে কী করলো, আমাদের ঠিকানা নিয়ে গেছে একটা কাগজে লিখে, আমাদের গ্রামের ঠিকানা, আমাদের বাড়িঘরের ঠিকানা সব কিছু নিয়ে গেছে। সে কে সেটা আমি জানি না, সে তার হাজব্যান্ডের সঙ্গে আসছে, পরে তার হাজব্যান্ডের সঙ্গে সে আবার চলে গেছে। আমরা তখন 2 দিন পরে
আমাদের হজের কার্যক্রম কমপ্লিট হলো, দেন আমি আমার ওয়াইফ তখন দেশে ফিরে আসছি। দেশে ফিরে আসার পরে মানে গ্রামে আসার পরে সবাই তখন আমাদেরকে মানে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেছে যে ভাত খাইতে ভাত পায় না, হজ করতে গেছে, এখন খাবি কেমনে, এখন চলবি কেমনে, ভিটা বিক্রি করে দিলি, নিজের কিডনি বিক্রি করলি, এখন কাজ করবি কেমনে। আমি আসলে ওভাবে কাজও করতে পারতাম না। সবাই তখন খারাপ খারাপ কথা বলতো। একটা সময় চিন্তা করছি গ্রামে আর থাকবোই না। পরে আমি সিলেট শহরের ভিতরে একটা কোম্পানিতে চাকরি নিই, এসআরের একটা কোম্পানিতে চাকরি নিয়ে আমার অন্ধবউ আপনার ফাতেমারে নিয়ে আমি তখন সিলেট শহরে চলে আসি। ওইখানে এসে তখন আমি ভাড়া থাকতাম এবং সেই জায়গার মধ্যেই তখন আমার ওয়াইফ ঘরে থাকতো, আমি বাইরে বাইরে কাজ করতাম, এসআরে কাজ করতাম। এভাবে প্রায় 15 থেকে 20 দিন পরে প্রায় 1 থেকে 1.5 মাস পরেই হঠাৎ করে আমাদের গ্রামের এক লোক, ওনার নাম হচ্ছে হালিম কাকা, উনি আমাদের এখানে আসছে। উনি ঠিকানা কিভাবে পাইছে আমি জানি না, আমার বউ কি বলে আসছে ঠিকানা নাকি জানি না, তো উনি আসছে এবং ওনার সঙ্গে আমি দেখলাম যে ওই যে মহিলাটাকে আমি সৌদি আরবে দেখেছিলাম হেরামের ওইখানে, ওই মহিলাকে দেখে তো আমি অবাক, কী ব্যাপার আপনি এখানে? পরে বলো তোমাদেরকে অনেক খুঁজছি, অনেক খোঁজার পর তোমাদের ঠিকানা পাইছি, তা তোমরা গ্রাম থেকে চলে আসছো কেন? আমি বললাম যে এমন এমন ঘটনা। পরে তিনি বলে, উনি কিন্তু আমার বউয়ের অনেক ছবি টবি উঠেছে বা আমাদের বউর যে সমস্যা ছিল এগুলো সে লিখে নিছে। সে মূলত একজন ডাক্তার ছিল, ওইটা আমি পরে জানতে পারি, তখন কিন্তু জানি নাই। তো পরে উনি বলতেছে যে আমি তোমার ওয়াইফের ওই ব্রেনের ইয়েটা নিয়ে আমরা আমাদের মেডিকেল সেন্টারে নিয়ে যাবো, এটা খুব অন্য ধর্মী একটা রোগ, এই রোগটা স্বাভাবিক মানুষের মাঝে আসে না, এই রোগটা আমরা রিসার্চ করব, আমাদের মেডিকেল টিমের জন্য এটা লাগবে, সো আমি তোমার ওয়াইফকে লন্ডন নিয়ে যেতে চাই। তা আমি বললাম যে এটা কী ধরনের কথা বলেন? বলে হ্যাঁ, এই রোগটা নিয়ে আমরা রিসার্চ করবো, এটা হয়তো অনেক মানুষের মাঝে ছড়াতে পারে বা এটা খুব রিয়ার্ড একটা রোগ, তোমার বউয়ের উপর আমরা এটার পরীক্ষা চালাবো। তো এই বলে সে তখন আমাদেরকে লন্ডন নিয়ে যাবে। তো আমি আসলে ওভাবে প্রস্তুত না, তারপরেও সে আমার ওয়াইফের খুব ইমিডিয়েটলি আমাদের কাগজপত্রগুলো ঠিক করলো এবং করে অল্প কিছুদিনের মাঝে সে আমাদেরকে লন্ডনে নিয়ে গেল। এবং লন্ডনে নিয়ে যাওয়ার পরে সে আমার ওয়াইফকে, সে যে হসপিটালের দায়িত্বে ছিল, ওই হসপিটালে আমার বউ ফাতেমাকে ভর্তি করালো। সেখানে প্রায় দীর্ঘ 1 মাস পর্যন্ত তার ব্রেনের উপরে তারা পরীক্ষা চালাইলো। 1 মাস পরে তার ব্রেনের অপারেশন হলো এবং অপারেশন হওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে আমার বউ ফাতেমা 100% চোখে দৃষ্টি আবারও ফিরে পেল। আবারও ফাতেমা 100% চোখের দৃষ্টি ফিরে পেল এবং চোখে দেখতে পাইল। আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়া রইল না। আমরা লন্ডন থেকে চলে আসব, তো মহিলা বলতেছে তোমরা দেশে গিয়ে কি করবা, এখানেই থেকে যাও। এবং তার হাজব্যান্ড এবং সে যে হসপিটালে জব করে সে হসপিটালে আমাকে একটা চাকরি দিল। আমি তখন ওই হসপিটালে চাকরি করতে শুরু করলাম, ফাতেমা আমার সঙ্গে থাকতে শুরু করলো। শেষ পর্যন্ত লন্ডনের মাটিতে আমি আর আমার বউ মিলে একটু জায়গা কিনে একটা বাড়ি বানিয়েছি। আমরা দুজনে মিলে এখন লন্ডনে আছি, আমাদের কোনো সন্তানাদি নাই। আমরা দুজনেই প্রায় জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। মাঝে মাঝে বাংলাদেশে যাই, আমাদের গ্রামে যাই। আমি আমাদের গ্রামে একটা এতিমখানা, মসজিদ এবং একটা মাদ্রাসা নির্মাণ করেছি এবং বিভিন্ন এতিমখানায়, মাদ্রাসায় দান সরকার করি। এবং আমি আমার বউ এখনও দুজনে চাকরি করি এবং দুজনে এখনও লন্ডনেই আছি এবং আল্লাহ অশেষ রহমতে আমরা লন্ডনের পাসপোর্টও পেয়েছি, আমরা লন্ডনের নাগরিক। সেখানে বসে আপনার গল্পগুলো শুনি, ভালো লাগে। আর সে ভালো লাগা থেকে আমি আর আমার বউ আমাদের জীবনের ঘটনাগুলো লিখতে বসলাম। জানি না এগুলো আপনি পড়বেন কি না, যদি পড়েন তবে খুব খুশি হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমার ভিতরে একটা কষ্টটা হচ্ছে বিল্লাল সাহেব, আমি জানি না উনি আমাকে শুনছে কিনা বা এই গল্প তাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা। তারা যেহেতু নিয়মিত আমার গল্প শোনে, তাহলে তারা সম্ভবত আমার গল্পটা শুনছে বা তারা আমাকে দেখতে পাচ্ছে। আমি ওনাকে অনেক ইমেল করেছিলাম, আমার এই ইমেলটা অনেক আগে আসছে, প্রায় 3 থেকে 3.5 মাস আগে। আমি এটা আসলে খেয়াল করি না, অনেকগুলো গল্প এসেছে তো এগুলোর গল্পের ভিড়ে এইটা অনেকটা পিছনে পড়ে গেছিলো। তো আমার স্টুডিওতে কাজ করা আমার এক ভাই সেই গল্পটা খুঁজে বের করছে, রিভিউ করছে পুরনো গল্পগুলো। সেখান থেকে সে বললো যে ভাই গল্পটা অনেক ভালো, এটা নিতে পারেন। তা আমি বিল্লাল সাহেবকে অনেকগুলো ইমেল করেছিলাম, বাট সে আমার ইমেলের কোনো রিপ্লাই দেয়নি। তো ওনার গল্পটা আমার ভালো লেগেছে, সে জায়গা থেকে আমি গল্পটা রেকর্ড করেছি। বাট আমার খুব ইচ্ছা ছিল বিল্লাল সাহেবের সাথে একটু কথা বলার, বাট উনি যদি আমার গল্প শুনে থাকে, ওনাদের গল্প আমি বলেছি, যদি উনি শুনে থাকে যেন আমাকে ইমেইলে রিপ্লাইটা করে, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। এবং সত্যি এই গল্পটা রেকর্ড করে আমার হৃদয়টা ভরে গেল। আগামী দিন পবিত্র শুক্রবার এবং আমরা যারা গরিব মানুষ আছে আমাদের জন্য হজের দিন, হজের ওই পবিত্র দিনটাতে আল্লাহ যেন সবার হজ কবুল করে,
এই শুভকামনায় আমি আপন আজকে রাতে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে যাই প্রিয় বন্ধুরা, আগামী দিন হচ্ছে শুক্রবার, এবং এই শুক্রবারে আমি বাংলাদেশের এক অন্যরকম জায়গার ভিডিও আমার ট্রাভেলিং চ্যানেলে দিব, যেটা হচ্ছে খুবই মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এক অন্যরকম জায়গা, যে জায়গায় একটা পুকুর রয়েছে এবং সেই পুকুরে অনেকগুলো খারাপ জিনকে মুসলমান বানিয়ে সেই পুকুরে জিনগুলোকে কাসিম বানিয়ে রেখেছে। বাংলাদেশের এক আধ্যাত্মিক জায়গা যার নাম বললে হয়তো আপনি অনেকেই চিনবেন, কিন্তু সেই জায়গার গোপন রহস্য আমি তুলে ধরেছি আমার এই ভিডিওতে। সেখানে সরাসরি সেই কাসিমদেরকে দেখেছি যারা জিন ছিল, সেখানকার যে খাদেম ছিল, খাদেমের সঙ্গে কথা বলি, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলি, তারা সবাই এই কাসিমগুলোর বর্ণনা দিয়েছে। আমরা কাসিমগুলোকে পানি থেকে উপরে উঠিয়েছি, ভিডিও ধারণ করেছি, এবং এমন কিছু আমি আপনাদেরকে আগামী দিন আমার ট্রাভেলিং উইথ আপন চ্যানেলে দেখাবো, যা রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। তাই সবাইকে বলবো আগামী দিন রাত 8:50 আপনারা রাত 9:15 ট্রাভেলিং চ্যানেলের ভিডিওটা পাবেন। ওই ভিডিওটা সবাই দেখবেন আপনারা, এবং অনুরোধ করবো আমি আমার চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে সরাসরি আমার ওই ট্রাভেলিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।